আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা। ছুটির দিন চলে আসলাম আবারও। আজকে একটু সারাদিন রেস্টেই ছিলাম, একটু রেস্ট নেওয়ার সুযোগ পাই না। তো আজকে সকল ব্যস্ততা অবসরে রেখেই সারাদিন একটু বাসায় রিল্যাক্স ছিলাম। আলোচনা আলোচনা না করলে ভালো লাগে না, আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না, যার কারণে চলে আসলাম। আর আপনাদেরকে নিয়েই তো আমার কাজ, আপনাদেরকে নিয়েই আমার এই পদযাত্রা। আপনারা, আমি এবং আপনারা সবাই ভালো থাকবো, সেটাই আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য আমাদের। এমন একটা জায়গা, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের সকলের ভালো লাগা, ভালো থাকা এবং ভালোবাসার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওয়ালাইকুম আসসালাম। তো সেই জায়গায় প্রত্যেকেরই একটা জীবন জীবন চলায় একটা গাইডলাইন সবারই প্রয়োজন। এক্সেপশনাল দু একজন আছে, সেটা আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, যারা খুব অল্প বয়স থেকে তাদেরকে আল্লাহ কিছু জ্ঞান দিয়ে থাকেন এবং মানব কল্যাণে কাজ করার তৌফিক দিয়ে থাকেন এবং খুব সহজে বোঝার একটা তো এক্সট্রা নলেজ দিয়ে থাকেন। তো প্রত্যেক জিনিসের একটা গাইডলাইন থাকে, যেমন আমার কর্মজীবন বলেন, বাস্তব জীবন বলেন, আহ, দেশ বিদেশ, প্রবাস জীবন, যা কিছু যেখানে গিয়েছি, আমি কিছু কিছু জিনিস অনুসরণ করে, অনেক জিনিসের অনুসরণ করে সেই জন্য আমরা আহ, ব্যবসায়িক কলা কৌশল বা কর্মজীবনের কলা কৌশল, সর্ব জায়গায় একটি জিনিস আমার উপলব্ধি করতে পারি: সত্য ন্যায় নিষ্ঠাভাবে যদি আপনি যে কোনো জায়গায় আপনি নিরলস পরিশ্রম করে যান, তার মূল্য আপনাকে আপনার কর্মস্থল বলেন বা আপনার ব্যবসা স্থান বলেন বা আপনার লাইফে, আপনার জীবনকে একটা প্রশান্তি দিবে এবং আপনাকে সামনে এগিয়ে নিতে খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে আপনার সফলতা চলে আসবে। এটা আমার লাইফ, আমার জীবন থেকে, জীবনী থেকে আমি এই উপলব্ধিটা করি এবং দেখে আসছি। আমি যেখানে চাকরি করেছি, ওই প্রতিষ্ঠানকে নিজের আন্তরিক ভালোবাসা দিয়ে চাকরি করেছি, সম্মানের সহিত এবং একটা গুরু দায়িত্বর সাথে কাজ করেছি। আমার কখনো কোনো ভুল ত্রুটি ধরার সুযোগ আমি দেই নেই এবং কারোর কাছে নত হয়েও আমি কখনো কোথাও চাকরি করিনি। যেখানেই দেখেছি চাকরিতে যদি কোনো ধরনের আমার অন্যায় ভাবে আহ, প্রে- আমাকে আমার উপরে অন্যায় জিনিস চাপিয়ে দেওয়া হয়েছিল, আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদী কণ্ঠ আমার সেই আজকের না, ছোটবেলা থেকে। এই তাকটাই হইতেছে, ফুল ব্লক করছে কেন দরজাটা? তারটা হয়ে যেতেছে না দরজা চাপে। তো সবখানেই আমার লাইফের সবখানেই ন্যায় অন্যায়, বিবেক যেহেতু দিয়েছে, বিবেকের কাছে যখন দেখলাম, সেই জায়গা থেকে আমি অন্যায় জিনিসকে প্রতিবাদ করে আসি এবং সেটা সে যেই হোক, আমার যে জিনিসটা অন্যায় চোখে মনে হয়, বিবেক থেকে মনে হয়, সেই জিনিসটা আমি করে আসছি। প্রবাস জীবনে দেশে বিদেশে সব জায়গায় চাকরিও ছেড়ে দিয়েছি অন্যায় অন্যায়ের কারণে বলতে না, নিজের ডেভেলপমেন্টের জন্য চাকরি ছেড়ে বিজনেসে গেছি। কেননা একটা হিস্ট্রি বলি, আমি যখন সৌদিতে যাই, যে কোম্পানিতে গিয়েছি, সেই কোম্পানিতে স্যালারি অনেক দিন যাবত দিচ্ছিল না, আকামা দিচ্ছিল না। তো সাহস করে কেউ কথাও বলতে পারছে না, কারণ অ্যারাবিক আইন কানুন স্ট্রিক্ট। কিন্তু ওয়ালাইকুম আসসালাম, আইন কানুন স্ট্রিক্ট থাকা সত্ত্বেও যেটা আমার বিবেকে বুঝিয়েছি যে
আইন কানুন যেহেতু স্ট্রিক্ট, হয়তো বাঙালিদেরকে তারা মূল্যায়ন তেমন করে না, বিশেষ করে সাপ্লাই কোম্পানি বা ছোটখাটো চাকরির ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বলিষ্ঠ কণ্ঠে আপনি ন্যায়ভাবে প্রতিবাদ করতে পারেন, সেটা পৃথিবীর যেই প্রান্তেই হোক, আপনার সফলতা আসবেই। তেমনি আমার কোম্পানি থেকে যখন আকামা বা বেতন দিচ্ছিল না, আমি তখন প্রতিবাদ করেছি, জোরালো প্রতিবাদ করেছি। আমার এক প্রতিবাদে এবং আমার ঊর্ধ্বতন যারা ছিলেন বা যেই সরকারি কাজেই ছিলাম, অফিসের অফিস বয়ই ছিলাম, তো আমার কর্মদক্ষতা দিয়ে আমি যখন প্রতিবাদীভাবে বলছি যে আমাদের আহ, বেতন এবং আকামা দিচ্ছে না, আমরা কাজ করব না, ঠিক বসের সাথে বা সেখানের ম্যানেজার, আরবিতে মুদির বলা হয়, আমার আমাকে এতটা ভালোবাসতেন যে আমার কোনো কথাই তিনি ফেলতে পারতেন না। সাথে সাথে সেই বিষয়টা আহ, মন্ত্রী মন্ত্রী পর্যায়ে গেছে। মন্ত্রী পর্যায়ে যাওয়ার পরে আমার কোম্পানির চেকটা, যেটা তাদের পেমেন্ট চেকটা, আটকে দেওয়া হলো। বলা হয়েছে যে আগে সকল কর্মচারীর আকামা এবং বেতন ক্লিয়ার করো, তারপর তোমার পেমেন্ট পাবে। এটা শুধু সম্ভব হয়েছে তৎকালীন সময় আমার এই প্রতিবাদের কারণে। ন্যায্য প্রতিবাদ ছিল, হকের প্রতিবাদ ছিল। ওই চেক আটকিয়ে দেওয়ার পরে 450 ওয়ার্কারের, আমাদের বাঙালি 450 ওয়ার্কারের আমার এক প্রতিবাদে আকামা বানিয়েছে, স্যালারি দিয়েছে। তখন থেকে ওই সৌদি আরবেই আমার কোম্পানির কোনো লোক কোনো বিপদে পড়লে বা কোনো কিছু সমস্যা হলে আমার কাছে ফোন করতো। এই যে আমার একটা পাওয়া, এটা কেন হয়েছে? সকলের জন্য, সকলের মঙ্গলার্থে আমি যে প্রতিবাদী কণ্ঠ আওয়াজ তুলেছিলাম, সেখানে সাকসেস হওয়ার কারণেই মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছি। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, সব জায়গাতেই অফুরন্ত ভালোবাসা মানুষ পেয়েছি, কেননা ন্যায় নীতি এবং সততার দিক থেকে আজ পর্যন্ত আমি এক পাও বিচলিত হয়নি। আমার জায়গা, আমি সবসময় অটুট ছিলাম আজ অবধি। এবং এই এই ফেসবুক দেশে আসার পরেও বিভিন্ন বিজনেসে জড়িয়েছি, বাট যেটা এই দেশের যারা ব্যবসায় জড়িত আছেন তারা জানেন। তো তারা অনেক সময় হয়তো স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব না, বিধায় আমি ওই পথ ছেড়ে হয়তো বা কোনো এক আমার এই ট্রেডার বলেন বা যে ম্যানেজার বলেন, একটা আন্তরিক সম্পর্ক থেকে এখানে আসছি। এবং লাভ হোক লস হোক যা কিছু হোক সেটা আমার ভিতরে, যদি আমি এক্সপার্ট, এখান থেকে যদি ব্যবসা শিখতে পারি, আমার লস লাভ একটা পর্যায়ে আসবেই। সেই 17 বছরের যাত্রা বা 11 সাল থেকে এই পর্যন্ত যাত্রায় আমি 10 সালেও মার্কেটে ঘোরাঘুরি করেছি বা একটু বোঝার চেষ্টা করেছি। শুরুতে আমারও অনেক লস হয়েছিল বা লস মিসগাইডের কারণে হয়েছে। তো হওয়ার কারণে সেখান থেকে যেদিন থেকে, বিশেষ করে 12 সালের আহ, মার্চ এপ্রিল মাস থেকে আমি যখন পোর্টফোলিওটা আমার নিজের হাতে, নিজের কন্ট্রোলে, নিজের বাইসেলের ভিতরে নিয়ে আসছি, সেদিন থেকে আজ অবধি পর্যন্ত আমি কারো কোনো প্রতারণার ফাঁদেও পা দেই নাই বা কারো কাছে কোনো অ্যানালাইসিসের বিষয় জানতে চাই না। এই চোখ দুইটার পাওয়ার নষ্ট করেছি শুধুমাত্র এই এই চিত্র, এই বাজার, এই ট্রেড বলে ট্রেড প্যাটার্ন দেখতে দেখতে সেইখান থেকে আগে পরে লেখালেখি করতাম। হয়তো আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের ভিতরে একটা পরিচিতি ছিল না, কিন্তু পুরনো যারা আছে এখনো, যেমন মৃদুমন আছে, তারপরে রাহুল সি আছে, আহ, মিজান শরীফ ভাই আছেন, এনারা আমার সেই 12 সাল থেকেই চিনেন আমাকে। আমার আগেরও একটা আইডি ছিল, যেটা আপনাদেরকে বলেছিলাম, কিছু জিও পলিটিক্স নিয়ে লেখালেখি করতাম, ওইটা ডিসেবল করে দেওয়া হয়েছে। এরপরে থেকে যখন আসছি, মাঝে মধ্যে আগে যখন জানতাম না কিছু, মিজান শরীফ ভাইকে বলতাম এটার একটু চার্ট দেন, বা যারা এক্সপার্ট তাদের চার্ট চাইতাম, বাট কারোর কাছ থেকে কোনো সময় ক্লাস করিনি। তো চার্টের বিষয়গুলো একটু নিজে নিজে বোঝার চেষ্টা করতাম, এবং কোথায় থেকে কোথায় গেলে কি হয় সেগুলো জানার চেষ্টা করতাম। আছি আলহামদুলিল্লাহ স্বপন ভাই। তো জানার চেষ্টা করার পরে যতটুকু দেখলাম যে আমাদের দেশের বা এই যেই চার্ট অ্যানালিস্টদের যেই ভাষ্য মতে,
যেটা বলা হয় ব্রেকআউটের পরে এন্ট্রি দেওয়া। কিন্তু আমার বিবেক সবসময় বলতো যে ব্রেকআউটের পরে এন্ট্রি কেন আমি দেব, আমি যদি বটম সাইডটা ধরতে পারি, সেটা বটম সাইডে কিনে যদি আমি 2 মাস 3 মাস 4 মাসও ওয়েট করি, 6 মাসও ওয়েট করি, সেখান থেকে আমাকে প্রফিট দিতে বাধ্য। তাহলে কেন আমি ব্রেকআউটের পরে করব? যেমন ধরেন এই যে মুন্নু ফেব্রিকটাই আমার সামনে আছে, মুন্নু ফেব্রিকটাই আমার সামনে আছে, ধরেন এইটা 14 টাকা। তো 14 টাকার থেকে এখন যে গ্রাফ হিসাব আছে এটার ব্রেকআউট হচ্ছে অলমোস্ট 24 টাকা। তো এটার যদি এই গ্রাফ অনুযায়ী এটা যদি 24 টাকা, 14 টাকার শেয়ারটা যদি গ্রাফের বলে 24 টাকা, তাহলে আমি 24 টাকার পরে কেন এন্ট্রি দেব? আমি কেন 10 টাকা আগে এন্ট্রি দেব না, বটম সাইডে কেন এন্ট্রি দেব না, আর ব্রেকআউটের পরে কেন কেন এন্ট্রি দেব? এ একটা মাথায় সবসময় ঘুরপাক খেত। সেই ঘুরপাক খাওয়ার থেকেই আমার এই শিক্ষাটা অর্জন করেছি। তারপরে আরেকটা জিনিস দেখলাম যে কেন নিচের দিকে শেয়ার চলে আসে, কোম্পানিগত তথ্য হিসাব। তখন চিন্তা করলাম যে আমি যে শেয়ারটাতে এন্ট্রি দিচ্ছি সেই শেয়ারটার অবস্থান কি। ওয়ালাইকুম সালাম মোশারফ ভাই। সেটা হোক এ, সেটা হোক বি, সেটা হোক জেড। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, আপনাদের স্টকগুলো লেখা থেকে বিরত থাকুন, শিখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা চেষ্টা করুন। আমার এই কার্যক্রম শিখার জন্য, বোঝার জন্য, যেন আপনারা আপনাদের নিজের স্টকটি আপনারা নিজে দেখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন, শিখে নিতে পারবেন। ধীরে ধীরে যখন এই বাজারে দেখলাম যে ম্যাক্সিমাম আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হইতো, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হইতো, তো দেখতাম তাদের কার্যক্রমগুলো। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপের এমন একটা অবস্থান, এটার ভিডিও দেওয়া হয়েছে অনেকগুলো, আমিনুল ভাই। তো যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হতো, তখন দেখতাম যে 150-200 মানুষকে এক মানে জড়ো করা হইতো। জড়ো করা হওয়ার পরে মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেমেন্টও নিত অনেকে, যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে হলে 1000 টাকা লাগবে বা 500 টাকা লাগবে, এই ধরনের একটা ফি রাখতো। আমি কখনো কোনো ফি দিয়ে কোনো কিছুতে ঢুকি না, আমাকে এমনি কেন যেন ঢুকাইতো। এর পরবর্তীতে যখন ঢুকানো হইতো, দেখতাম যে কোন একটা স্টকের নাম বলতো, নাম বলার পরে খুব বলতো যে এখনই বাই করেন, এখনই বাই করেন, হল্ট হয়ে যাবে, হল্ট হয়ে যাবে। আমার খুব সুপরিচিত অনেকজন আছেন এই ওইসব মেসেঞ্জার গ্রুপের মেম্বারও না, জাস্ট এই অ্যাডমিন। এখন নাই, এখন আমি তাদেরকে ওইখান থেকে বেরিয়ে আসছি। তো যখন ঢুকানো হইতো 150-200 মানুষ, চিন্তা করে দেখেন, খুব সহজ হিসাব, আপনাদেরকে সহজ অঙ্কটা বলে দিই। 150-200 মানুষ যখন ঢুকানো হইতো, আর ওই গ্রুপের যারা অ্যাডমিন, তারা যদি কোনো একটা শেয়ার ধরেন 15 লাখই কালেকশন করছে বা 10 লাখ শেয়ার কালেকশন করছে, 10 লাখ শেয়ার কালেকশন করার পরে এই যে ধরেন 200 লোককে অ্যাড করা হয়েছে, 200 লোককে যখন একটা ডেলিভারি দেওয়া হয় একটা স্টকের ব্যাপারে, যে এই স্টকটা আপনারা এখনই কেনেন নাহলে হল্ট হয়ে যাবে, তো 200টা লোকের থেকে যদি 100 লোকেও যদি ওই শেয়ারটা 10,000 করে বাই দেয়, তাহলে কত কত লাখ শেয়ার হয়? ওইটা তো এমনি হল্ট হওয়ার কথাই। আর যখন হল্ট বা আপে চলে যায়, হল্ট হয়, তখন কি করে, আরো পাবলিক অ্যাড হয়ে যায়, তো ওরা কি করে আস্তে আস্তে বিক্রি করে দিয়ে যায়। তারপর ম্যাচিউর ডেটে যারা মানে যারা কিনছে, তারা ম্যাচিউর ডেটে দেখে যে হ্যাঁ রে, এখন তো আর শেয়ার উঠে না, এখন তো নিচের দিকে নামতেছে শেয়ার। তার মানে বুঝতে পারছেন এই যে ধোকাবাজির সিস্টেমটা কি। প্রপার ওয়েতে, প্রপার গাইডলাইনে কেউই ছিল না, কাউকে দেখিনি, কাউকে পাইনি। আবার ওইসব গ্রুপে যদি আমার কোনো স্টক চয়েজের আমি বটম সাইডে দেখে ভালো কোনো স্টক আমার নজরে পড়লে, ওইসব গ্রুপে যখন আমি অ্যাপ্লাই করতাম, বলতাম যে ভাই আপনারা এই স্টকগুলো দেখতে পারেন, এগুলো ভালো হইতে পারে, হবে, আমার কাছে ভালো মনে হয়েছে। ঠিক দেখা গেছে আমি যখন এই স্টকগুলোর কথা বলতাম, আমার ওপর খুব বিরক্তিকর অবস্থা আসতো, এই আপনি গ্রুপে কোনো স্টক দিবেন না, আপনি এখানে কোনো গ্রুপের কথা, স্টকের কথা বলবেন না, এটা আমাদের পার্সোনাল গ্রুপ। তো তুমগো গ্রুপে যদি আমি এই যারা ইয়া হয়েছে অ্যাড করাইছো, আমাকেও অ্যাড করাইছো, তো যেখানে ব্যক্তি স্বাধীনতা নাই, যেখানে তোমাদের গ্রুপ দেখে অন্য কথা বলতে পারবো না, কোনো স্টকের কথা বলতে পারবো না বা আলোচনা আনতে পারবো না, এই
একদম সুন্দরভাবে বলছে যে এইসব গ্রুপের, বলছে এসব চুলের গ্রুপ। হয়তো বাল বললে অনেকের কাছে খারাপ লাগে শুনাইতে, যেহেতু বালটা উর্দু ভাষা, এটা আরবি হিন্দি উর্দুতে চুলকে বালই বলা হয়, তো বালের গ্রুপে থাকার দরকার আছে আমার? নীরবে নিবৃত্তে চলে এসেছি, তো তখনই বুঝছি যে ফ্রড কি, কত প্রকার ও কি কি। অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এগুলো শেয়ার করে আসছি যে ধোকাবাজি আপনাদেরকে কিভাবে দিয়ে আসতো। এরপরে যখন আমি, ধরেন এগুলার পরে এই যে লেখালেখি বাদ দিয়ে বা ফেস ফেস ভিডিও বাদ দিয়ে দেখলাম যে না, কিছু একটা তো চিন্তা করতেই হবে, বাজারের জন্য হোক, বাজারের মঙ্গলার্থে হোক, এই যে ধোকাবাজ যারা আছে, চিটার ফ্রড আছে, তাদের বিরুদ্ধে হোক, একটা তো একটা প্ল্যাটফর্ম তো তৈরি করতে হবে। আমি সেই জুন জুন মাস থেকে যখন বাজারের একটা প্যাটার্ন তৈরি হয়েছে, একটা দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাক এবার হয়তো একটা বাজারকে ভালো অবস্থানে দেখবো সেই লক্ষ্যে, তাও সেটা জুন জুলাইয়ের দিকে যখন অবস্থান দেখেছি, তখনই কিন্তু আমি এই শুরু করি লাইভটা। তো লাইভ যখন শুরু করি তখন এখন যেরকম খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ভিতরে আসছি, তখন কিন্তু এই সিস্টেমেটিক ছিল না। এক হাতে মোবাইল ধরতাম আর এক হাতে এই যে গ্রাফগুলো চার্ট করতাম, হাতের মোবাইল দিয়ে ভিডিও করতাম। অনেক কষ্ট করেছি, ঘাম ঝরিয়ে এই যে কাশি দেখতেছেন মাঝে মধ্যে হয়, ওইখান থেকে শুরু হয়েছে। তারপরে হাল ছাড়িনি, অনেক গালিগালাজ শুনছি, উগান্ডার অ্যানালাইসিসের কথা বলা হয়েছে আমাকে, আমার পিছনে লেগেছে। আমি যে প্রপার জিনিসগুলো দেখেছি, প্রপার জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার শুরু করেছি, সাপোর্ট জোন কিভাবে তৈরি হয়, সাপ্লাই জোন কিভাবে তৈরি হয়, সেইভাবে আমি সুন্দর সুন্দরভাবে, আমি নিজে এত শেয়ার, আমি তো এত বড় লোক মানুষ না রে আপা, আমি এত শেয়ার কোথায় পাবো? এহ, এত শেয়ার কোথায় পাবো? তো এত টাকা কোথায় পাবো? আমারে কিছু টাকা পয়সা দেন, আমি আমি সবগুলা কিনবো। 10টা 15টা 20টা শেয়ার কেনার মতন ওই অ্যাবিলিটি আছে আমার। স্টক হচ্ছে 1 2 3, ঠিক আছে ইকরা আপা, আমার স্টক 1 2 3। বাট আমার কাছে যেটা যখন ভালো লাগে আপনাদেরকে উপস্থাপন করে টাকা দিবে মার্কেট, আমার বাপ দাদার পকেট থেকে দেবো না, ঠিক আছে? তো আমি কখনো আহ, আমি আমি কেন আহ, এই যে একটা কথা বারবার লিখে আসতেছেন, আপনার কি মানে বিবেক বুদ্ধি নাই? আপনি লিখেছেন, দেখেছি, পড়েছি এবং সেইটার উত্তর দিচ্ছি। তো বারবার একই একই জিনিস বারবার কমেন্টে লেখার উদ্দেশ্যটা কি সেটা বলেন। আমার কি ওই ধরনের অ্যাবিলিটি আছে যে পুরো বাজারের মার্কেটে সব শেয়ার কেনার? এগুলো হচ্ছে উদ্ভট প্রশ্ন করেন। আলোচনায় যেটা ভালো লাগে সেটা আপনাদেরকে উপস্থাপন করি। এবং যে জিনিসটা, তার মানে এই না যে সব শেয়ার আমার কাছে আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের কিছু ঈর্ষান্বিত কথাবার্তার বলেন। 10 15টা 20টার অ্যানালাইসিস দেই, যেগুলো সামনে ভালো লাগে, যেগুলো পড়ে ভালোকে ভালো বলি, কালোকে কালো বলি। তো বিবেক থেকে কথা বলবেন। আর আপনারা যারা এই যে শিক্ষিত লোকগুলো যদি অশিক্ষিতর মতো কথা বলে, তখনই আসলে গায়ে জ্বালা পোড়া করে। আমার বিরুদ্ধে বহু ধরনের বহু ষড়যন্ত্র হয়েছে, বহু কিছু করতেছে এখনো। কেননা সকল চোর বাটপার এই ইয়েগুলোর ধান্দা বন্ধ হয়ে গেছে। এইটা এমনও দেখেছি যে আমি এই ওপেন ফিল্ডে যেটা বলেছি, একদম বটম থেকে বলেছি, বলছি ভালো লাগে, পরের দিন হল্ট হয়েছে, তারপরের দিন হল্ট হয়েছে, তারপরের দিন এমন না যে আজকে বলছি কালকে ভালো হয়েছে পরের দিন পড়ে গেছে। এই ধরনের কোনো স্টক আমার সামনে এখনো পর্যন্ত আমার জায়গা থেকে আসেনি। আমার যে জিনিস বটম সাইড থেকে ভালো লাগছে বা যেটার কংক্রিট অবস্থান, এই যে এই মুন্নু মুন্নু ফেব্রিকের কথা বলি, এটা রিসেন্টলি যে ঘটনাটা, বুধবারে আমি বলেছি, বুধবারে যারা কিনেছেন বৃহস্পতিবারে বেড়েছে। এখন আগামীকাল কি বার, মানে আগামী রোববারে ম্যাচিউড হয় কিনা দেখেন। ম্যাচিউড হবে এবং ম্যাচিউডের পরও আরো ম্যাচিউড পাবে, ঠিক আছে? তো গতকালকে এক ভাইয়ের ইয়েতে, ওই যে গুপ্তধন বলে যে ভাই, সোহেল ভাই, ওনার একটা পোস্টে দুই বাটপারে, এক বাটপারে কমেন্ট করছে, আরেক বাটপারে সেটা ইয়ে করছে, এবং দুই বাটপারকে আমি ভালো করেই চিনি। এগুলা যে কোন কোন স্টক মানুষকে ফিডিং করাইছে সেটাও আমি চিনি। আমি তাদের বাটপারগুলার বর্ণনা দিয়ে দিচ্ছি, যারা দেখেছেন ওই কমেন্ট তারা বুঝে যাবেন। ওই দুই বাটপারের এক বাটপারে এই ইআইএল ইন্স্যুরেন্সটা 60 টাকায় ফিটিং করাইছে, এসএমই মিউচুয়াল ফান্ড একটা 13 টাকায় ফিটিং করাইছে, যেটা এখন মনে হয় 3 টাকা না 2 টাকা। তো ওই বাটপারের বাটপারি ধান্দা বন্ধ হয়ে যাওয়াতেই তারা কোনোভাবেই আমাকে, আমার ছবি পোস্ট করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এমনকি
এমনকি তারা এখানে শুরুতে এসে নামে বেনামে বাজে কমেন্ট করতে আমাকে উত্তেজিত করার চেষ্টা করতো। তা আমি আই ডোন্ট কেয়ার দেম, আমি এগুলোকে কেয়ারই করি না। বাঘের বাচ্চা হলে বাপের বাপরা হলে সামনে এসে কথা বলো, দেখি তোমার কত বড় হিম্মত আছে। আই এম অনলি ওয়ান রেস ভয়েস। আমি কাউকে ভয় পেয়ে করি, একমাত্র উপরওয়ালার সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে ভয় করি না। এবং আমি যখন ওই বাটপারদের কাহিনী বলছি, আপনারা অনেকেই তাদের নামও প্রকাশ করে দিয়েছেন, আমি নাম প্রকাশ করব না। আমাকে পার্সোনালি আমি দেখি নই, আমি কারো পোস্টে এগুলো দেখাটা আমার টাইম নাই। কারো পোস্ট, কারো ভিডিও, কারো অ্যানালাইসিস দেখার মতন টাইম আমার হাতে নাই। তা আমি কেন আরেকজনের দেখবো? তো সেখানে বলতেছে সোহেল ভাইয়ের স্ক্রিপ্ট আমি আনি। হ্যাঁ, এই যে দেখছেন নাম চলে আসছে, নাম চলে আসছে অলরেডি। তো আমি নাকি সোহেল রানার ভিডিও স্ক্রিপ্ট দেখে ওইখান থেকে আমি অ্যানালাইসিস দেই। বিশেষ করে তাল্লু স্পিনিং এর উনি কোথায় দিয়েছে 7.5 টাকার উপরে উনি আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলছেন, আমি 5 টাকার ঘরে বলেছি। তাহলে কাঠটা আগে বলেছে এবং কে কংক্রিট জায়গা থেকে কথা বলেছে? প্যানিনসুলা আমি 11 টাকা থেকে বলেছি, আজ এখন প্রচার করে এটা বহু কিছু হবে। তাহলে পার্থক্যটা যারা বুঝার বুঝে, বলতেছে যে কোনো কিছু বুঝে না, নোয়াখাইল্লা এই সেই। আরে বেটা, নোয়াখাইল্লার মাথায় যদি বুদ্ধি থাকে, তুই বেটা কোন ঘোড়ার ডিম? মানুষকে বলে ইয়ে করছে। তো মানুষ যদি আমাকে ভা- মানুষ যদি আমাকে ভালোবাসে, মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয়, তো তোদের কাছ থেকে তো আমি আনবই। তোদের কাছ থেকে যদি ক্ষতিগ্রস্ত হয়, তোদের বাটপারদের, চিটারদের, বাস্টারদের কারণে যদি আমার বিনিয়োগকারী ভাই বোনদের ক্ষতি হয়, তো আমি তো তোদের কাছ থেকে ছিনিয়ে আনবো আমার বিপদগামী ভাইদেরকে। এটা তো আমার একটা চ্যালেঞ্জ, একটা যুদ্ধ। এটা তো আমার যুদ্ধ। আমার যুদ্ধ তো তোদের বিরুদ্ধেই। তোরা যে মানুষকে অন্যায়ভাবে নানানভাবে কৌশলে তোরা লুটপাট করতেছিস, তো সেখান থেকে বাঁচানোর দায়িত্ব তো আমার। আল্লাহ আমাকে তো সেই জন্যই তো এখানে আমার এই বিপদগামী ভাই বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছে। তো তোরা কোন চ্যাটের বাল আয় আমার কাছে, ওই যে হাজির ভাষায় কথা বলতে হয়, কারণ এদেরকে সভ্য ভাষায় কথা বললে তো হবে না, এদের সাউয়া মাউয়া ছিঁড়া ফালাইতে হবে। এটাই হচ্ছে বিপ্লবী ভাষা। আর এই বিপ্লবী ভাষা করতে গিয়ে হাদিকে অনেকে অনেক খারাপ ভাবে দেখে। আমি তাকে রাইট ওয়েজেতে দেখি। কারণ এই দেশের মানুষ ভদ্র ভাষা শিখে না, ভদ্র ভাষা বুঝে না। কারণ এই দেশের মানুষকে যখন ভদ্র ভাষায় বলে, বলে যে দুর্বল, এ তো কিছুই জানে না, এ তো মানে বোধাই, এরকম ভাবে। এখানে আপনি যখন বিনয়ী ভাষা দেখাবেন, এটা বিনয়ী ভাষা জাপানের জন্য, তার জন্য তারা উন্নত। এই ভদ্র ভাষা হচ্ছে চায়নার জন্য, তারা উন্নত। এই ভদ্র ভাষা ইউরোপের জন্য। এই ভদ্র ভাষা উন্নত দেশের জন্য। আর আমাদের দেশের মধ্যে সাউয়া মাউয়া ছিঁড়া ফালানোর ভাষাটাই হচ্ছে উচিত ভাষা। এখানে ভদ্র ভাষা চলে না। ভদ্র ভাষায় কথা বললে বলে যে এ দুর্বল, এ বিনয়ী। তো এইসব গুলাকে কেয়ার করার মতন আমি রাসেল না। আমার ছোট ভাই হাদি যে ছিল, যাকে নিয়ে গেছে দুনিয়া থেকে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। 1000 বছরের একটা শহীদ হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে আহ, কথা বলতে হয়, কিভাবে মানে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। তো এইসব বাটপাট চিটার গুলা আমার বিরুদ্ধে যতই করুক, বিভিন্ন বিভিন্ন ভাবে কৌশলে, যখন দেখছে যে আমার ধারে কাছে, ধমকের কাছে আসতে পারে না, সামনে এসে কথা বলতে পারে না, আপনার কাছে এই যে আমদাদুল হক, আপনার কাছে যদি ফালতু মনে হয়, গেট আউট ফ্রম হিয়ার, ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট ইউ। ইফ ইউ ইফ ইউ থিঙ্কিং দিস ফালতু ভয়েস, ইউ ক্যান গো ফ্রম হিয়ার। দিস প্লেস ইজ ফর নট ফর ইউ। ওকে? আপনার কাছে ফালতু কথা মনে হলে আপনার আসার দরকার নাই, আপনাকে ডেকে আনি নাই, ঠিক আছে? এখানে যারা ক্ষতিগ্রস্ত আছে, যারা বিপদগামী আছে, তাদের জন্য সতর্কতা বাণী যে এইসব বাটপাট চিটারদের কাছে যেন না যাওয়া হয়, সেখান থেকে সতর্ক করা এবং ভালো গাইড করা, ঠিক আছে? জি মোমেন ভাই, এটা তো দেখেনি, আমাকে আর বলতে হয় না, আপনারাই তো আমার বিষয়গুলো বুঝেন। তো এইসব, এই হাদি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এই যে এক ভদ্রলোকে যেভাবে বলছে ফালতু কথা, তার মানে এই ওনার ভিতরেও সেলফিশ ছাড়া আর কিছু নেই। যে
এমদাদুল হক যিনি, ওনার নিজের চিন্তা করা ছাড়া উনি বাইরের সবাইকে নিয়ে চিন্তা করতে পারে না। এইসব সেলফিশগিরি বাদ দিয়ে মাইন্ড ফ্রেশ করে ভালো মন্দ বোঝার চেষ্টা করে সেখানে কথা বলুন, ঠিক আছে? আপনার কাছে যদি ফালতু কথা মনে হয়, ইউ ক্যান গো ফ্রম হিয়ার। এখানে আমার বিপদগামী ভাই বোনদের যে সম্পদ লুটে নিয়েছে, সেটা কি আপনি কি দিতে পারবেন তাদের ফেরত? ফালতু কথা বলেন। এই যে ভয়েসটা করছি কার জন্য? ওই বাটপারদের জন্য, চিটারদের জন্য। এইখানে শিক্ষামূলক জায়গায় আমি আমার চেষ্টা সাধ্যমতো ভাবে চেষ্টা করে যাচ্ছি আমার ভাই বোনেরা যেন এখান থেকে শিক্ষা অর্জন করে নিজের পুঁজিকে রক্ষা করে দু চার পয়সা ইনকাম করতে পারে। অন্তত ইনকাম থাক দূরের কথা, তাদের হারানো সম্পদ যদি ফিরে পেতে পারে, এটাই আমার প্রচেষ্টা। তো আমার প্রচেষ্টার জায়গায় আমি কাজ করব। আমার বিরোধিতা করা মানেই যারা করতেছে বা যারা এই ধরনের কমেন্ট বা বিভিন্ন ধরনের অনেকভাবে চেষ্টা করছে, পারছে না, এখন কৌশলে বলতেছে তাদের লোকজন আনতে নিয়ে আসছি। ভালো কথা, তোমরা চিটারি বাটপারি করছো, মানুষেরকে ধোকা দিচ্ছ, তোমাদের লোক তোমাদের ধোকা খাওয়ার পরে তোমাদের কাছে থাকবে কেন? তারা তো একটা সঠিক গাইডলাইন চায়। এখানে বিনিয়োগের কোনো অভাব নাই মানুষের কাছে। যদি প্রপার গাইডলাইন পায়, এখানে টাকার অভাব নাই, মানুষ টাকা আনতে বাধ্য, এখানে ব্যবসা করতে বাধ্য মানুষ। নিরাপদ জায়গা খোঁজে, নিরাপদ জায়গা খোঁজে মানুষ ব্যবসা করার জন্য। কিন্তু এই যে আমাদের সরকারের ফুল বডি বলেন, আর কিছু কিছু এই যে দালাল আছে, চামচা আছে, আহ, এই গেমলারের উচ্ছিষ্ট খাওয়ার ওই বেজন্মা আছে, এরা এইসব ফেসবুকে আপনাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করে ম্যানিপুলেট করে আপনাদের সম্পদ সবগুলো লুটপাট করে নিয়ে গেছে। কিভাবে কিভাবে করছে এবং এটাতে যে সরকারের বডি জড়িত, এটা তো স্পষ্টভাবে কিছুদিন আগেও আমি বলেছি যে আমাদের এই যে পুঁজি বাজারটা কি এই দুর্নীতির বাহিরে, এই জিনিসটা যে দুর্নীতির বাহিরে, আপনারা কি এটা কি কেউ অস্বীকার করতে পারবে? এবং কারা করছে এটাও তো আমরা জানি। এটা তো কাদের এই এই লুটপাটের মধ্যে সিস্টেম কাদের, সেটা তো আমরা জানি। এ হাদিস তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তো জীবন দিয়েছে। তাদের ভিতর তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে তো আমার কলিজার টুকরা ভাই হাদিকে জীবন দিতে হয়েছে। এবং সে বলেছে যে আমার জীবনের বিনিময়ে হলে আমাকে হত্যা কর, আমার বুকে গুলি করলে বা আমাকে হত্যার পর্যন্ত আমি লড়ে যাব, কত রক্ত চাও দিতে চাই। তো যার ভিতরে সততা আছে, যার ভিতরে দেশপ্রেম আছে, যার ভিতরে মানব কল্যাণের স্পৃহা আছে, তারা গুলিকে, ওই জুলুমকে, জেলকে, এগুলোকে ভয় পায় না। সে যত বড় মাস্তানি হোক না কেন আর যত বড় সরকারের শক্তি হোক না কেন। জীবন একটাই এবং এই জীবনের মৃত্যু একটাই। সুতরাং বাঘের মতো একদিন বেঁচে মরাটা হচ্ছে উত্তম। শিয়াল কুকুর কাপুরুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই। আর আমি ভালো আছি মানে কখনো ভালো হয় না। আমার প্রতিবেশী যদি ভালো না থাকে, সেটাকে ভালো বলা হয় না। প্রতিবেশী ভালো না থাকলে একা নিজে ভালো কোনোদিনও কেউ থাকতে পারে না। এখানে আসে অনেক ওরাই ওই যে যারা এতদিন পর্যন্ত যারা নিজেদেরকে নাসডাকের অ্যানালিস্ট ভাবতো, যারা সেনজেনের অ্যানালিস্ট ভাবতো, তারাও আমি রাসেলের উগান্ডার অ্যানালাইসিস দেখার জন্য ঘাপটি মেরে বসে থাকে যে রাসেল ভাই কি দেখায়, রাসেলের কোন স্টকগুলা মানে সামনে আসে। ওইগুলার এখান থেকে ঘাপটি মেরে বসে থেকে আবার এখান থেকে নিয়ে নিজেদের নামে প্রচার করে বলে যে আমরা এটা দেখাইছি, আমরা ওইটা দেখাইছি। তো কপি তোমরা কি করতে পারবা? আমার অ্যানালাইসিস কপি করতে পারবা, আমার এই শিক্ষা কার্যক্রম কপি করতে পারবা, কিন্তু আমার মেধা, আমার মাথা তুমি কপি করতে পারবা না। যার কারণে হাদি বলছে তোমরা আমার সবকিছু নিয়ে যাও কিন্তু আমার মাথাটা খাইও না, কারণ আমার মাথা কপি কেউ করতে পারবা না। এই বাজারে আমার মাথা কেউ কপি করতে পারবা না। তোমরা আমার সবকিছু কপি করতে পারবা, তোমরা আমার সবকিছু কপি করতে পারবা, কিন্তু আমাকে আল্লাহ তাআলা যে মাথা দিয়েছে, এই মাথা তোমরা জীবনে কপি করতে পারবা না। ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যেকটা
মানুষের, প্রত্যেকটা সফল মানুষের এক, সফল কেন হয়? তারা পিছনের দিকে তাকায় না, তারা সামনে চিন্তা করে। বি পজিটিভ, অলওয়েজ অলওয়েজ বি পজিটিভ। ইফ ইউ, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, লাইফে নেগেটিভিটি কখনো স্থান দিবেন না নিজের লাইফের মধ্যে। না এটা হবে না, না এটা পারবো না, না এটা, এই না শব্দটাকে না বলুন, আর না শব্দটাকে হ্যাঁ বলুন। দেখবেন আপনার সফলতা আসতে বাধ্য। একবার হোঁচট খেয়েছে, উঠবেন না, আমি পারবো না, না, নো, আমি পারবো, আমি পারবো, আই ক্যান ডু ইট। আপনারা সব সময় হ্যাঁ থাকবেন, সবসময় পজিটিভ থাকবেন, সফলতা আপনার জন্য, সফলতার দরজা ওপেন, সকল দরজা খুলে যাবে সফলতার। নেগেটিভিটি আমি পছন্দ করি না, আমার লাইফে আমার নেগেটিভিটি বলতে কিছু নাই। সুতরাং যারা ক্রিমিনালি করে, যারা এই বাজারকে মানুষকে ধোকা দিতে, ম্যানুপুলেট করতে চায়, ওই যে বলে যে রাসেল ভাই ইনিয়ে বিনিয়ে হাদিয়া খোঁজে, মানে উনি নাম আমার উল্লেখ করে নাই, জানেন, নাম, নাম উল্লেখ করলে কাইক্কাওয়ালা বাস খাবে। নাম উল্লেখ করে নাই, বলে উনি ইনি বিনিয়ে হাদিয়া খোঁজে। ওই যে আমাদের শহীদ হাদি ভাইকে মানুষ ভালোবেসে টাকা দিত, আমার শহীদ হাদি ভাইকে মানুষ ভালোবেসে টাকা দিত। আর চান্দাবাজেরা চান্দা খাই, মানে মানুষের গলা টিপ্পা, গলায় পাড়া দিয়ে টাকা খাইতো। তো দুইটা কি এক জিনিস? চান্দাবাজেরা, লুটপাটকারীরা লুটপাট করে টাকা খাইতো, আর হাদি ভাইকে মানুষ, হাদিকে মানুষ ভালোবেসে টাকা দিত, হাদিয়া দিত, সম্মানই দিত। তো দুইটা কি এক জিনিস? ঈর্ষান্বিত হয়ে এগুলা কাজ করে। তবে তোমাদের ঈর্ষান্বিতকে আমি বিন্দু মাত্র পরোয়া করি না। আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের জন্য যত কিছু প্রয়োজন আমি আমার জায়গা থেকে করে যাব। আমার দ্বারা যদি এই, অন্তত পক্ষে এই ক্রিমিনাল চক্র হাত থেকে যদি বাঁচতে পারে, দ্যাটস এনাফ। লাভ হোক না হোক, তার চেয়ে বড় কথা হচ্ছে এই ক্রিমিনাল বাস্টার্ডদের হাতে যেন না পড়ে, সেইটুকু হলে দ্যাটস এনাফ। তো এই জায়গা থেকে আমি, এই জায়গাতে আমি সবসময় আপনাদের জন্য কাজ করে যাব। আমাকে, আমার, ওইটা তো আমার আরো, আমি কমেন্ট করে হাসি আর বলি যে আলহামদুলিল্লাহ, আমার সফলতার আলো আমি দেখতে পাচ্ছি, আমার সফলতার আলো আমি দেখতে পাচ্ছি, অন্তত আমার দ্বারায় আমার ভাই বোনরা উপকৃত হচ্ছে। আর ওই চান্দাবাজ, ওই ধোকাবাজ লুটেরা এখন ঈর্ষান্বিত হয়ে আমার পিছনে লাগছে, তার মানে আই অ্যাম সাকসেস। এবং আপনাদের যে ভালোবাসা আছে, যে আন্তরিকতা আছে, তাতে আর কোনো, আমার পিছনে ফেরার সময় নাই। যুদ্ধে নামছি, যুদ্ধে যতদিন চলবে এই সংগ্রাম আমার ততদিন চলবে। ওদের ধান্দাবাজি, পাটপারি, জোচ্চুরি বাদ হয়ে গেছে, এখন ভিক্ষার থালা নিয়ে ঘুরতেছে, এই দুয়ার ওই দুয়ার, নানান ভাবে আইডি চেঞ্জ করে এমনে অমনে বহু রকমের চেষ্টা করতেছে। আর কিছু না পেয়ে ওই এতদিন যারা নাসডাক, সেনজেন এবং নিজেকে খুব বড় বড় অ্যানালিস্ট ভাবতো, তারাও গোপনে গোপনে এই এসে আমার এখানে দেখা চেষ্টা করে যে কি আলোচনা করি, কোনটা আলোচনা করি, কোনটা ভালো কোনটা মন্দ, এই ধরনের এসে এসে দেখে নিজেরা নিজেদের গ্রুপে ওইগুলাকে ডেলিভারি দিচ্ছে। তো ডেলিভারির টাইমিংটা মিলাইলেই তো বোঝা যায়। সোহেল রানা ভাই যে গুপ্তধনের কথা বলেছে 7.5 টাকার ঘরে, সেই গুপ্তধন রাসেলে আরো উন্মুক্ত ধন দেখায় দিছে 5 টাকার ঘরে। পার্থক্য আমার সাথে এখানেই। যেই পেনিনসুলা এখন গুপ্তধনের কথা বলা হয়, সেই পেনিনসুলা রাসেল আরো 3 মাস আগে 11 টাকার সময় দেখায় দিছে। তো এইভাবে এইভাবে যারা দেখেছে জুলাই আগস্টে বটম সাইডে দেখাইছি ভাই, ভাল লাগে নিলে মন চাইলে নেন, না নিলে নাই। দামাদাম 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের ভিতরে ভালো ভালো প্রফিট দিয়ে গেছে, এবং 20-30% পর্যন্ত দিয়ে গেছে। কেউ বলতে পারবে না যে আমার স্টক কিনে কেউ, আমি কাউকে তো কিনা বেচার কথা বলি না। যারাই কিনেছেন সবাই লাভবান আছেন, এবং কিছু কিছু স্টকে যারা পড়ে আছেন তারাও লাভবান হবেন। আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ আমাকে যে জায়গা রেখেছেন, আমি
অতি সামান্য মানুষ, সাধারণ মানুষ, এবং সাধারণ থাকতেই পছন্দ করি। আমার ভিতরে অহংকার অহমিকা কোনো কিছু নাই। আমি সবসময় ন্যায্যতার পক্ষে এবং দুর্নীতি অপদস্থ ওই লুটপাট চাঁদাবাজি স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আমার প্রতিবাদ বলিষ্ঠ কণ্ঠ থাকে। আমার অনেকে, অনেক ভাই বলে যে ভাই, ইনবক্সেও বলে যে ভাই আপনার পেমেন্ট গ্রুপে আমাকে অ্যাড করেন। আমি বললাম যে ভাই আমার পেমেন্ট গ্রুপ কিছুই নাই। আমার পেমেন্ট গ্রুপ বলতে কোনো শব্দ নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই, কোনো মেসেঞ্জার নাই। একটা পিকনিক গ্রুপ আছে, আমরা যারা পিকনিকে গেছি ওনারা ওইখানে একটু দুষ্টামি করে কথাবার্তা বলে, কিন্তু ওইখানে আমি কোনো কথা বলি না। স্টক তো দূরের কথা, এমনিও খুব সাইলেন্ট থাকি। আর সাইলেন্ট থাকার উদ্দেশ্য কোনো অহংকার অহমিকা না, আমার নিজের ব্যস্ততার কারণে এত পরিমাণে ব্যস্ত যে আপনাদেরকে নিয়ে কাজ করতে হয় সব সময়। এবং আমার সাথে যারা পার্সোনালি বিজনেস করে তাদের কাজ করতে করতে আমার সকাল থেকে রাত 12টা 1টা 2টা বেজে যায়। এরপরও যারা পার্সোনালি অনেকে ফোন করেন বা চেষ্টা করি যতটুকু আমার স্বার্থ সম্বল সহায় কুলায়, আমি চেষ্টা করি আপনাদের কথায় রিসিভ করার জন্য, কথা বলার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য। কারণ সবাই তো ক্ষতিগ্রস্ত, ম্যাক্সিমাম লোকই। কয়জনে আছে? হাতে গোনা 2 4 5 জন পাবেন হয়তো ভালো আছেন, নাহলে তো সবাই ক্ষতিগ্রস্ত রে বাবা। তো সেই জায়গা থেকে কাজ করছি। আমার শত্রুতা থাকা মানেই আমার সফলতা। তো অনেকে আসে এখানে বলে ফালতু কথা, এই কথা। তো যারা ফালতু কথা মনে চায়, তো আপনি কেন ফালতু কথা শুনতে আসেন এখানে ভাই? আপনার কাছে যদি, কারো কাছে যদি এই ধরনের আমার কথা বক্তব্য যদি ফালতু মনে হয়, তো আপনাকে কে বলছে ফালতু কথা শুনতে? আপনি যান ওই বাটপারদের কাছে, যান, ওইখানে আপনার জন্য মিষ্টি 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 মধুর কথা বলবে আর আইটেম দিবে। আমি এখানে আইটেম দেই না। আইটেমের আলোচনা করি, স্টকের আলোচনা করি, কোম্পানির আলোচনা করি, যেটা আমরা ভাইয়েরা ভাইয়েরা সবাই ভাই বোনেরা ডিসকাশন করি অনেক কিছুতে। যেমন বারাকা পাওয়ার নিয়ে আমরা ডিসকাশন করেছি, এবং খুব সুন্দরভাবে। আমি ওই বাংলিশ ইংলিশ মার্কা অ্যানালাইসিস বুঝি না। আমি বাঙালি মানুষ, বাংলা অ্যানালাইসিস যেটা বুঝি সেটা আপনাদেরকে বলি। যেমন আমরা, আমার আলমগীর ভাই, সিলেটের আলমগীর ভাই সাহেব, কোনো একদিন আমরা বারাকা পাওয়ার নিয়ে কথা বলেছিলাম 5 টাকার ঘরে। বারাকা পাওয়ারটা 5 টাকার ঘরে ভালো লাগছে, উনি বলছেন যে এটা ওনার ভাই চাকরি করছেন, তথ্য উপাত্য পাইছি। পাওয়ার পরে গিয়ে আমরা এটা আলোচনায় আনছি। মোটামুটি 5 টাকা থেকে 60 টাকা, 70 80 পয়সা আসছে। তাল্লু স্পিনিং নিয়ে আলোচনা করেছি, বললাম যে এইটার এইটার আলোচনাটা আমি আনছি এই কারণে যে এই তাল্লু আজকে আমার 1 দিন 2 দিনের শেয়ার না, এটা আজকে 3 বছর আগের শেয়ার। আমি কয়েকবার প্রফিট করেছি এবং এটার বিস্তারিত আপনাদেরকে বলেছি যে এটার কোম্পানি যে ইপিএস গুলা দেয় এগুলো ভুয়া দেয়। আমি এই কোম্পানির সিএফওর সাথে মিটিং করেছি, বসেছি গত বছরের ডিসেম্বর মাসে, মানে 2024 সালের ডিসেম্বর মাসে, যখন বিস্তারিত অনেক কিছু বিষয় তথ্যপাত্র নিলাম, এবং এটাকে নিয়ে একটা কেন এরকম পড়ে আছে এগুলা জানতে গিয়ে, বা কিছু প্রোগ্রামিং এর ব্যাপারে যখন আলোচনায় আসছে। জি, আতিক ভাই, তো প্রোগ্রামিং ব্যাপারে যখন আমি তাদের এই সিএফওর সাথে কথা বলেছি, আমার কাছে এখনো সিএফও নাম, আর বহু কোম্পানির সিএফও বলেন, জিএম বলেন, বহু কোম্পানির নাম্বার আছে আমার কাছে। তো আমি কোনো স্টক কেনার আগে বা বাছাই করার আগে, যাচাই বাছাই করার আগে, তার ভিতরগত তথ্য ছাড়া আমি কখনো আমি এঙ্গেজ হই না। আমার যতগুলো আলোচনায় আনি, সেটা হোক এ বি জেড, যেটাই হোক, এই তাল্লু স্পিনিং এর সম্পর্কে আমি এটা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় বলেছি 10 টাকার নিচে নামে নাই। আপনারা দেখেন এটা কখন নামছে। 5ই আগস্টের আগেও এটা শেয়ারটা কোথায় ছিল দেখেন। এট দ্য লাস্ট মোমেন্টে এই শেয়ারটা, এই যে গত বছর মানে 24 সালের ফেব্রুয়ারি মাসেও এটা এই 9 টাকার উপরে ছিল। 9 টাকার উপরে ছিল। এর আগে ছিল এটা 10 টাকা। এই 10 টাকা, 9 টাকা 90 80 এই জায়গায় ছিল। যখন এই আন্দোলন শুরু হয়েছে এটা আস্তে আস্তে নামা শুরু করছে। নামতে নামতে এটা অনেক নিচে চলে আসছে। তো যখন আসছে আমার তো টেনশন নাই যে এই জিনিস আবারও আসবে। তো তো এইখানে আসছে। কালকে আমার দেখলাম, হাসছি অনেকক্ষণ, অনেকক্ষণ হাসছি। হাসার পরেই তারপরে বললাম যে ভাবলাম যে আজকে এই লাইভে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে
তারা যে এই এই যেভাবে কমেন্ট করছে, আবার কিছু কিছু দুই চারজন তাদেরই সঙ্গী সাথী যারা আছে ওই পোস্টের মধ্যে লাভ রিয়েক্ট দিছে, লাইক দিছে, সর্ব সর্বোচ্চ 4-5 জনেরকে দেখছি। তার মানে ওরা সবাই আমাকে দেখছে, আড়াল থেকে দেখছে। তো আড়াল থেকে দেখছে বিধায় তো তারা কি এখানে কমেন্ট করার সাহস তো পায় না। কারণ এখানে কমেন্ট করলে সাহস, যদি কমেন্ট করা জানে যে ওই যে চুদলিং পং করে দিব আমাদের হাদি ভাই যেটা বলছে চুদলিং পং, আমার এখানে কমেন্ট করলে তো ওইটাই হবে চুদলিং পং। বাংলা ভাষায় বলি, কারণ এদের জন্য ভদ্র ভাষায় চলে না এদের, এদের ওই ওই যে হাদির ভাষা লাগে এদের। তো তালু স্পিনিংটা একদম বটমে যখন আসছে দেখলাম, এর আগেও যখন আমি হিউজ কোয়ান্টিটি আমি 4 টাকা 70 5 টাকা এগুলো নিয়েছিলাম গত বছর ডিসেম্বরে। তো তখন যখন এটা 6 টাকা 80-90 গেছে তখন আমি এইটা থেকে প্রফিট নিছি। আমার স্টকগুলা এই কেনা বেচার মধ্যে আমার কস্টিং এখন 6 টাকা 60 টাকার কাছে। তো এই যে বটম সাইডে ধরাইছি, আপনারা কিনছেন, লাভ করছেন, আবার আমাকে সম্মানীয় দিচ্ছেন অনেকেই, এইটাই তাদের কাছে ঈর্ষান্বিত হয়ে গেছে। অনেক কিছুই ঈর্ষান্বিত হয়। তো রিজিকের মালিক আল্লাহ, এটা আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই, সেটা না চাইতেও চলে আসে। আল্লাহ যদি রহমত বর্ষণ করে, আল্লাহ যদি আপনার উপরে সহায় থাকেন, আপনি যদি মানবিক কল্যাণে কাজ করেন, আপনার রিজিক কেউ আটকাইতে পারবে না। সে যত বড় শত্রু হোক আর বন্ধু হোক, আপনার রিজিক কেউ আটকাইতে পারবে না। আপনার যেটা আল্লাহ তালা নির্ধারণও করে দিয়েছে, সেটা 2 পাহাড়ের নিচেও যদি থাকে সেখান থেকে আপনার কাছে চলে আসবে। সুতরাং কোনো এগুলা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তো এগুলা এই দেশের মানুষকে, কিছু কিছু মানুষকে, সবাইকে বলবো না, কিছু কিছু মানুষকে ভদ্র ভাষায় কথা বললে ওরা ভদ্র ভাষা বুঝে না, ওরা ভদ্র ভাষাকে মনে দুর্বল ভাষা ভাবে। তো ওদের জন্য ওই যে চুদলিং পং ভাষা দরকার। ঠিক আছে, রাগি না, রাগি না, এটা মজা করেই বলি। আমার আমার ভিতরে রাগ নাই, যা বলি শুনেন, আমি যতটা আমাকে কঠিন ভাবেন, তার চেয়ে 1000 গুণ নরম মনের মানুষ আমি, তার চেয়ে 1,00,000 গুণ নরম মনের মানুষ আমি। কিন্তু আমি অন্যায় জিনিস জীবনের, অন্যায় জিনিসকে পছন্দও করি না, অন্যায় জিনিসকে আমি প্রশ্রয়ও দিই না। আর প্রতিবাদ করার যে ভাষা আল্লাহ আমাকে দিয়েছে সেটা আমি প্রতিবাদ করি। আমার কমেন্ট এটা আগে পরেও দেখেছেন আপনারা যারা শুরু থেকে আছেন। আমার কথা হচ্ছে যে ভাই, ন্যায় নীতির জায়গা আমার ঠিক থাকলে আমাকে কারো, আর আল্লাহ যদি আমার উপরে সহায় থাকেন, পৃথিবীর কেউ আমার একটা চুল বাঁকা করতে পারবে না। আমি দেখছি তো রে ভাই, এই যে আমার টিপু ভাই আছে, 3.5 কোটি টাকা হারানোর পরেই আমার সাথে উনি আছেন, শুরু থেকে আছেন। এই যে ভাই শুরু থেকে না রে ভাই, আমার এই লাইভের আগেও টিপু ভাই আমাকে সবসময় ফলো আপ করতেন। জানি আমি টিপু ভাইও কিন্তু খুব মানে আহ, অনেক অনেস্ট মনের মানুষ, একজন ব্যবসায়ী মানুষ টিপু ভাই। এই লাইভ তো দূরের কথা, টিপু ভাই আমার সাথে সেই মনে 4-5 বছর আগে, যদিও অতটা আহ, মানে কথা চলতো না, কিন্তু উনি আমার পোস্ট সবসময় দেখতেন, শেয়ার করতেন। এই লাইভের পর থেকে টিপু ভাইয়ের একদম সেই জুন মাস থেকেই টিপু ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়। এই যে একটা মহব্বত হয়েছে, এইভাবেই তো হয়েছে। ওইটা ওই সময় একটা বিষয় নিয়ে আলোচনা করছে, এগুলো পার্সোনালি অনেক বিষয়, কিন্তু ওভার গ্রিডির কারণে আর ওই কাজটা হয় না। মিতা রাসেল, রাসেল হাসান মিতা। তো ওইটার এগ্রিমেন্টে আসে নাই। পরে চিন্তা করলাম যে না, এইসব কাজ করার কোনো প্রয়োজন হবে না সময়ের কারণে। কারণ যে তথ্যপত্র ভিত্তিতে আমি তার সাথে আলোচনা করতে গেলাম, উনি সিএফও হয়েও ওনার কোম্পানির হিস্ট্রি উনি নিজেই জানে না। আমি প্রশ্ন করেছিলাম আপনাদের ইনস্টিটিউটকে, উত্তর দিতে পারে নাই। আমি প্রশ্ন করলাম যে আমার কাছে এই পরিমাণের শেয়ার আছে, উনি উত্তরই দিতে পারে নাই। বলে কই দেখলাম না তো। উনি দেখবে কোত্থেকে, উনি দেখবে দেখবে কোত্থেকে? আ- আমার স্টক যদি 20 30 25টা 30টা করে থাকে, উনি দেখবে কোত্থেকে? এগুলো হাওয়া থেকে দেখবে? তো আমরা আমাদের পলিসি বুঝি, আমরা আমাদের পলিসি জানি। এইগুলার জন্য আমি আর এগ্রিমেন্টে যাই নাই তার সাথে। আর আর আরেকটা বিষয়, ওই মানবিক জায়গা থেকে আমি চিন্তা করলাম যে কাজটা করা উচিত হবে না। কারণ ওরা যখন ওভার গ্রিডি হয়ে গেছে, আমি তার সাথে কিছু কথা বলে বুঝতে পারছি যে তাল্লুর যে ইপিএস দেখা, এগুলা ভুয়া।
টোটালি ভুয়া। তো এগুলা যে যেমন ভাষা চায়, যে যেমন চায়, যে বিনয়ী চায় তাকে বিনয়ী দিব, যে হার্ড শুনতে চায় হার্ডলি শুনতে চায় হার্ডলি শোনাবো, যে চুদ্দিক পং শুনতে চায় চুদ্দিক পং শোনাবো, যে যেটা চায় সেটা দেব। ঠিক আছে? এখন আসেন এবারে আপনাদের স্ট্রোক। আজকে ছুটির দিন ভাই, একটু মজা করি না? মজায় মজায় যদি আমরা কিছু শিখতে পারি, এবং যাদের ব্যাপারে বলা হচ্ছে তাদের কাছ থেকে যদি সাবধান হইতে পারি। রাইট, জুনায়েদ ভাই ঠিক কথা বলছেন, যেমন কুকুর তেমন মুগুর। তো সেইখানে এই আলোচনা এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা, আর কিছু না। আপনারা যেন ফাঁদে না পাড়া দেন, আপনারা যেন ম্যানুপুলেট না হন। আরেকটা বিষয় বলি, আলোচনা সব জায়গায় শুনবেন, এমন বলবো না যে শুধু আমারটা শুনবেন, না। আলোচনা সব জায়গায় শোনার পরে আপনার বিবেক বুদ্ধি দিয়ে যেটা ভালো মন চাইবে সেটা করবেন। আমার কাছে শুনতে হবে, আমার কাছেই থাকতে হবে, আমার কাছ থেকে সবকিছু অর্জন করতে হবে এমন না। আপনি নেগেটিভিটি মানে খারাপ জিনিসও শিখবেন। ওই খারাপ জিনিস শিখলে তখন হবে কি, আপনার খারাপ জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর শুধু ভালো জিনিসই শিখেন, ভালো জিনিসের শুধু শিখতে চান, তাহলে আপনার হঠাৎ করে ভালোর বেশে খারাপ রাস্তা আপনারা চিনতে পারবেন না। বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার যে কথাটা আমি বলছি যে আপনারা সব জায়গায় শুনবেন, আপনারা সব জায়গায় শুনবেন, শোনার পরে, কেননা ওই যে অতি ভালো ভালো না, আপনারা ভালো মন্দকে যাচাই বাছাই করার জন্য ভালোটাও শুনবেন মন্দটাও শুনবেন, সব জায়গায় শুনবেন। শোনার পরে আপনার কাছে বিচার বিবেকে বুদ্ধিমত্তা খাটিয়ে আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। তাই না? খন্দকার মোস্তাফিজুর রহমান ভাই, আপনার উত্তরা ব্যাংকটা একদম ভালো একটা গ্যাপ। আমি 21 টাকার ঘর থেকে বলে আসছি উত্তরা ব্যাংকটা, তো আল্লাহর রহমতে এখন আপনার 24 টাকা 60 পয়সা না 80 পয়সায় ক্লোজ দিয়েছে। তো এখন দেখুন, এই যে দেখুন উত্তরা ব্যাংকটা, দেখেন তো আপনি নিজেই চিন্তা করেন, আরএসআই আছে কোথায়? এখন এই জায়গায় ফিডিং হচ্ছে, এই জায়গাতে ফিডিং হচ্ছে। তো উত্তরা ব্যাংকটা সম্ভবত আগামীকাল তার যে উপরের যে গ্যাপটা আছে ফিল আপ করে ছেড়ে দেবে। সুতরাং উত্তরা ব্যাংক থেকে একটু সতর্ক থাকুন। পরবর্তীতে যদি সেই জায়গাটা ওভারকাম করে তখন চিন্তা করবেন, বাট এখন উত্তরা ব্যাংকে নতুন করে কারো এন্ট্রি দেওয়া ঠিক হবে না। বরঞ্চ যাদের কাছে আছে প্রফিটটা নিয়ে নেবেন আগামীকালকে। এই যে দেখেন আর অল্প কততে আসলে 25 টাকা টাচ করলেই এটার গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আর গ্যাপটা ফিল আপ হইলেই এই যে হিস্টোগ্রামের বার, আরএসআই এবং ম্যাকডি সব কিছু মিলিয়ে এই জায়গায় প্রফিট টেকিং এর বিষয়। অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, মনে আছে তো ডায়লগটা? তো এই জায়গাতে আপনারা সব সময় বলি, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। তো উত্তরা ব্যাংকের এখন প্রফিট টেকিং এর সময়। সত্য উজ্জ্বল নক্ষত্রের মতো সুন্দর, এর আলো কেউ নিভাইতে পারবে না। বারাকা পাওয়ার, তাহলে উত্তরা ব্যাংকের থেকে প্রফিট নেওয়ার সময়, এটা এখন আর এন্ট্রি দেওয়ার সময় না। বারাকা পাওয়ারটা, এই যে এখানে একটা এই ক্যান্ডেলটা যেটা করছে, এটা কয় তারিখে, ওই যে যেদিন বলেছিলাম, এখন রিট্রেসমেন্টে চলতেছে, এটা আপট্রেন্ড সব দিকে আছে। একটা আহ, আগামীকালকে সম্ভবত একটা ড্রাগন ফ্লাই টাইপের একটা ক্যান্ডেল আশা করতেছি। এই এবং যে দেখেন এই যে ক্যান্ডেলটা করছে, এটা সকালবেলা খুব সুন্দরভাবে মানে সকালবেলা উপরে টাচ করছে আর নিচে একটা বটম ক্রিয়েট করছে। বটমটা ক্রিয়েট করছে এই কারণে তাদের স্টক হাতানোর একটা ধান্দা, এগুলো কৌশল, এগুলা
যারা এই স্মার্ট ট্রেডার বা গেমলার বা যারা ওগুলা কৌশল অবলম্বন করে, আগামীকালকে একটা ইউটার্নের একটা ক্যান্ডেল যদি চলে আসে, এটাকে হ্যামার বলে, এই হ্যামার ক্যান্ডেল করছে, আগামীকালকে যদি আমরা ড্রাগন ফ্লাই টাইপের একটা ক্যান্ডেল পাই, তবে নিশ্চিত থাকেন এর এই উপরের গ্যাপগুলো ফিল আপ করতে চলে আসবে। আর আমরা তো আলোচনা করেছি এই জিনিসটা, আক্তার ভাই ওই যে মনস্পুলের ভিডিও আপলোড দিয়ে দিছি, মনস্পুল থেকে শুরু করে মনস্পুল ওই 10টা স্টক দিছি, ওইখানে মনস্পুলটা আছে, ওই যে ইউটিউব চ্যানেলে আছে, এটা দেখে নেবেন। গত 2 দিনের, গতকালকে যে স্টকগুলোর আলোচনা বাকি ছিল আমরা 10টা 20টা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন এই জিনিসটা বারাকা পাওয়ার একটু ওয়েট করেন, দেখেন 2-4 দিন একটু, হয়তোবা রোববার থেকেও ইউটার্ন চলে আসতে পারে ইনশাল্লাহ, আশা করছি। আরডি ফুড ভালো ভালো ধরে রাখেন। এই চুলকানি আপনাদের ওই যে ঘটনা হয়েছে কিনার পরে, বছরকে বছরও আমরা স্টক নিয়ে তারপর স্টক কিনে তারপর আমরা প্রফিট করি, এগুলা এমন না যে আপনাকে, আমার এখানে আলোচনা শিক্ষার জায়গা এবং ভালো কিছু থাকলে দেখাই, দীর্ঘমেয়াদী স্টক বা ভালো স্টক যেগুলো আমি সবসময় ওইগুলাতে বাজে স্টক আপনাদের সামনেই আনতে চাই না। তো আরডি ফুডের যে কথাটা বলেছেন, একবার প্রফিট নিছি, আবার নামছে, আবার নিলাম, আবারও কিনতেছি, মানে স্টক আমার কাছে স্টক থাকে, মানে কোম্পানির শেয়ার আমার কাছে থাকে। এই আরডি আমি এটা 19 টাকা থেকে 21 টাকা 50 একবার উঠলো, সেখানে বিক্রি করলাম, আবারও 19 টাকা 80-90 থেকে নিলাম, 21 পর্যন্ত আমার কস্টিং আছে, নো প্রবলেম। আসো ভাই, তুমি নিচে আসলেও আমি আছি, উপরে গেলেও আছি, নো প্রবলেম। ভাই বন্ধু তো, ভাই ব্রাদার তো, নিচে আসলেও আমরা আছি, উপরে গেলেও আছি, কোন দিকে যাবে, পালাবি কোথায়? ছবির নাম পালাবি কোথায় এই শেয়ার বাজারের এখন আমি আমার ভাই বন্ধু সবাই আছে যখন, আমাদের একটাই ডায়লগ, পালাবি কোথায়? বহুত তো খাইছিস বাটপারি করে, এবার তোরা পালাবি কোথায়? কি বলেন আনোয়ার ভাই, টিপু ভাই, এই লাবিব, আক্তার ভাই? আমার আক্তার ভাই কুইনের প্রেমে পড়েছে, প্রেমে পড়েছে, আক্তার ভাই প্রেমে পড়েছে, কি জাদু করলো কুইন সাউথে। বুঝছেন, আমার আক্তার ভাই কুইন সাউথের প্রেমে পড়ছে, আক্তার ভাই ডাউন ট্রেন্ডে আছে, আপনার কুইন সাউথে কুইন রাগ করছে, আপনি বাসার কুইনদের খুশি করার, এই কুইন বাড়বে। যদি ব্ল্যাক সানডে তো গতবার গত রবিবারের মানে ব্ল্যাক সানডে ইয়ে করে দিছে, ব্রাইট সানডে করে দিছে, কিন্তু সানডেটারে সানডে মানডে ক্লোজ করে দিছে, সানডেটারে মানডে নিয়ে ক্লোজ করে দিছে। আপনার সোমবারে রোববারে সবাই ব্ল্যাক সানডে কইতে কইতে ব্ল্যাক সানডে দিয়ে দিনে ব্রাইট সানডে করে দিছে, আপনার করে একটা ধোকা দিয়ে দিল। তো এইটা ধোকাবাজির জায়গা, চেষ্টা করে ধোকা দিতে। আপনি রাইট ওয়েতে থাকলে, কি ইন্ডেক্স আর ফিনডেক্স আপনার ঠিক থাকলে ঠিক, আপনার স্টক ঠিক থাকলে ঠিক। আচ্ছা, ইসলামী ফাইন্যান্স নিয়ে বলি, ISLA এম, ইসলামী ফাইন্যান্স আমরা প্রফিট নিয়েছি, আবারও এন্ট্রি দিয়েছি, আবারও প্রফিটের জায়গায় চলে যাচ্ছে। এই যে ধরেন ইসলামিক ফাইন্যান্স, সরি ইসলামিক ব্যাংকে চলে আসছে এটা, ইসলামিক ISLAMI, এমন একটা শেয়ার, না না ফুল নাম, মুনা ফুল ফরম্যাটে নাম না লিখতে সামনে আসে না, এই যে দেখেন, কততে বলছিলাম আমরা, 5টা, এই যে 6 টাকা, যে দিনই টানটা আসছে এর আগের দিনই আমরা এইখানে, এই যে এই জায়গায় এই ক্যান্ডেলটা যেদিন তৈরি হয়েছে সেদিনই আপনাদেরকে বলছি ইসলামী ফাইন্যান্সকে দেখেন। ঠিক বলছেন আক্তার, আনোয়ার ভাই। তো আক্তার ভাই, বাসার কুইনকে খুশি রাখেন, আপনার বাহিরের কুইনও ভালো হয়ে যাবে। তো এই যে এটা যেদিন মারছে আমার, এটার খুব মজার একটা ঘটনা ঘটছে এবং আলোচনা আনছিলাম এই ইসলামী ফাইন্যান্সটা, আমি বসাইছি 5 টাকা 80 পয়সায়, ঠিক একটা সেকেন্ড আগে বসাইলে এই যে 5 টাকা 30 পয়সার যে বটমটা দেখেন না, কে বলতে পারবেন এখানে কয় কয় হাজার শেয়ার ট্রেড হয়েছে এই 5 টাকা 30 পয়সায়? আর কোন কোন প্রাইসে বসাই মানে ট্রেড হয়েছে বলতে পারবেন? পারবেন না। এই 5 টাকা 30 পয়সায় মাত্র 5,500 শেয়ার সেল হয়েছে। আর একটা সেকেন্ড আগে বসাইলে ওই শেয়ারটা আমার পকেটে চলে আসতো, দুর্ভাগ্য পাই নাই, কিসমতের ব্যাপার। আর এই 5 টাকা 30 থেকে 5 টাকা 70 পর্যন্ত এইটুকুতে, আর
আর কোনো ট্রেড হয় নাই। আমি যখনই প্যাটার্নটা বুঝছি, অবস্থান ভালো দেখছি, সাথে সাথে আপনাদেরকে বলছি, আমিও কিনছি, আপনারাও কিনছেন, এখনো যারা কিনছেন তারাও লাভে আছেন, এবং এই 9 টাকার ঘরে যারা কিনছেন তারাও লাভে থাকবেন। এখন সিস্টেমটা আপনাদেরকে তখনও বলছি যে এটার পরে এটার পরে এই ধাপ আছে, এই ধাপের পরে এই ধাপ আছে, এই ধাপের পরে আছে, আর একদম স্ট্রেট এখন 11 টাকা পর্যন্ত, 11-12 টাকা পর্যন্ত এটার রেঞ্জ আছে। তো আপনি 12 টাকা পর্যন্ত, মাত্র তো 9 টাকা, 10, 11, 12, এখনো 3 টাকা বাকি আছে। আর 3 টাকা বাদ দেন, 2 টাকা বাকি আছে, বহু বাকি আছে। এবং শুধু এটা না, এবার ডিভিডেন্ড যদি ঘোষণা দেয়, এটার আরো ডেস্টিনেশন আছে, 14 টাকা, 15 টাকা এবং 17-18 টাকা। আপনাদেরকে আজে বাজে জিনিস দেখায় নাই, যা দেখাইছি এগুলা লস রিকভারির মতন। আপনারা যদি কেউ পেনিনসুলা 11 টাকা আমার সাথে কিনতেন, অনেকে কিনছেন কিন্তু কেউ অনেকে রাখতেও পারেন নাই, প্রফিট নিছেন আর ঢুকেন নাই, আবার যারা দ্বিতীয়বার ঢুকছেন তারাও প্রফিট করছেন। আমি একবার প্রফিট নিছি, আবার ঢুকছি, আবার নিছি, আবার ঢুকছি, আছে এখনো আমার কিছু কিছু শেয়ার ধরে রাখছি। আমার 24 টাকার যেটা শুরুতে টার্গেট করছি ওইখান পর্যন্ত আমি যাব। ইসলামী ফাইন্যান্সটা এখনো নেওয়া যায় আতিক ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে এখনো নেওয়ার মতন। আপনার লস হবে না, কেননা তবে আপনি নিজেকেও চিন্তা করবেন, নিজেকেও বুঝবেন। লস হবে না এই কারণে, এটা যেহেতু এই যে পরিমাণে সে লস রিকভারি করে এবং প্রফিটে চলে আসছে, আপনার যদি ফাইনালে এই প্যানিনসুলার মতন সে যদি এই 0.10 বা 15-20%ও দেয়, দশমিক দশমিক মানে প্যানিনসুলার মতন যদি ডিভিডেন্ড দেয়, এই শেয়ার আপনার এই যে চার ইসলামী ফাইন্যান্সের কথা বলছি, এই শেয়ারটা ইসলামী ফাইন্যান্সটা 20-22 টাকা নেওয়াটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ইসলামী ফাইন্যান্সটা 20-22 টাকা যাওয়াও কোনো ব্যাপার না, যদি সে ডিভিডেন্ড দিয়ে ফেলে। ইভেনচুয়ালি তার যে লস রিকভারি করেছে, যে পর্যায়ে আসছে সে, তার দেওয়ার মতো এটা আমিও আমিও ভাই এই যে প্যানিনসুলা যখন 11 টাকায় ঢুকি, এমনি এমনি তো ঢুকি নাই রে ভাই, এমনি এমনি আপনাদেরকে বলি নাই। আমি বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে তার ভিতরগত অবস্থা জেনে তারপরে আপনাদেরকে বলছি। ঠিক তেমনি ইসলামী ফাইন্যান্সটা ঠিক তেমনি ইসলামী ফাইন্যান্সটা আমি ওইভাবে আলোচনা এই ফেব্রুয়ারির দিকে চলে আসবে, ফেব্রুয়ারি টু মার্চের ভিতরে এই ফাইন্যান্স গুলোর আসবে। সর্বপ্রথম আসবে ব্যাংকগুলোর, কামরুল ভাই। ব্যাংকগুলোর আসার পরে ফাইন্যান্স অ্যান্ড এই ইন্স্যুরেন্স গুলোর ধীরে ধীরে চলে আসবে। তো ইন্স্যুরেন্সের ফাইন্যান্সের এখন মৌসুম। আরো 2 মাস আগ থেকে আপনাদেরকে বলছি, তখনও ইসলামী ফাইন্যান্সটা 7 টাকা 6 টাকার ঘরে ছিল, 2 মাস আগেও। তখন থেকে আলোচনায় নিয়ে আসছি আপনাদের সামনে। তো কংক্রিট জায়গা, বটম সাইড, ভালো ভালো জায়গা আপনাদের সামনে আনি। আর ওই যে মলম পার্টিদের মলম বিক্রি করে যেভাবে আর কি, এক ওই এক অভিজ্ঞতার তো শেষ নাই রে ভাই। ওই চট্টগ্রামের এক বন্ধু ছিল সৌদি আরবে, তো কয় আমি মানে সেও খুব ট্যালেন্ট, মানে ব্যবসায়িক থিম থিম তার ট্যালেন্ট। কয় বাজারে বাড়ির তো মুরগি লই যেতাম, মুরগি বিক্রি করতে যেতাম, তো মুরগি বিক্রি করতে গেলে সাথে দুইটারে লই যেতাম। তো রাখতাম, একটা কইতো 100 টাকা দেয়, আরেকটা কইতো 120 টাকা, 130 টাকা, মানে কাস্টমারের সামনে দাম হাঁকাইতো। তো এখন ওই যে আমাদের এই প্যাটার্নের মধ্যেও কিছু মলম পার্টি আছে, তারা ওই একটারে বলে ভাই ও মুখে এই কাম করে, আরেকটা তার লাগায় ঠিক বলছেন ঠিক বলছেন ভাই, হ্যাঁ এইভাবে এইভাবে করে, হাদিয়ার নাম নেয়, এই নাম নেয়, মানে তারা ডিসকাশন করে আপনাদেরকে বায়াস্ট করার জন্য, বুঝছেন ভাই? তোমরা কোন চালাকি করবা, তোমাদের চেয়েও চালাকের উপরে চালাক আছে। আল্লাহ তাআলার কোরআনের বাণী আছে, অবাকারাহু অবাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। তুমি নিজেকে যত চালাক ভাবো, তোমার চেয়েও মানে তুমি যত দুষ্কৃতি ভাবো বা তুমি যত ফাঁদ পাতো, তোমার জন্য আমি আল্লাহ ফাঁদ পেতে রাখছি। সুতরাং তোমরা ফাঁদ পাতবা, তোমাদের জন্য উপর সৃষ্টিকর্তা তোমার জন্য ফাঁদ পেতে রাখছে। তোমরা যেটা করবা তার চেয়েও অতি জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফসল রেখে দিয়েছে। তো তোমরা এখানে বাটপারি করবা, যা কিছু করবা, আমার মানুষকে ক্ষতি করবা, তোমাদের জন্য তোমরা নিজেরা যত চালাক ভাবো, যত বুদ্ধিমান ভাবো, তোমার চেয়েও বড় বুদ্ধিমান উপরে বসে আছে। কোন অ্যাঙ্গেলে কথা বলো, কোন অ্যাঙ্গেলে কি করো, এগুলা আল্লাহর রহমতে আল্লাহ ওইটুকু নলেজ এই মাথার মধ্যে দিয়েছে, কোন থটে তোমরা কাজ করো। ঠিক আছে,
এ ভাইয়া ঢাকা ব্যাংকটাও আমার এই এই ভিডিওতে আছে, যেগুলো ভিডিওতে আছে ওগুলো আমি আলোচনা করব না, একটু কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে আজকে যে দুইটা দিচ্ছি, দুইটার মধ্যে 10টা আছে, যে ওই 10টার একটা আমি আলোচনায় আনবো না। ঠিক আছে। সিভিও, সিভিও নিয়ে জানতে চাচ্ছে। সিবিওর প্যাটার্নটা ভালো হয়েছে গ্রিন ভাই। এই যে আরেকটা আইটেম পাইছি, ভাল লাগলে কিনেন ভাই, রোববারে ভাল লাগলে কিনেন। সুন্দর একটা, এবার দেখেন, আপনারা আলোচনা আনেন, যেটা ভাল লাগে সেটা বলি। রোববারে সিবিওটা টান দিবে, ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, হিস্টোগ্রামের বার গ্রিন হয়েছে, তার মানে এটার খেলা আছে। এবার আপনারা চিন্তা করতে পারেন সিবিওটা ভালো হবে। এই মুহূর্তে সিবিওটা একটা আইটেম পাওয়া গেছে। এবার এটা বেচা কেনা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো সিটি ব্যাংক নিয়ে আপু, এই যে লালা আপু, সিটি ব্যাংক নিয়ে আমি ভিডিও দিয়েছি, গতকালকে আলোচনা করেছি। একই জিনিস বারবার আলোচনা করাটা এটা মানে বিরক্তিকর ব্যাপার অনেকের কাছে, যে ভাই আপনি একজন মানে প্রতিদিন একই স্টকগুলো আলোচনা করেন। এলআরবিডিটা আলোচনা করি। এলআরবিডি, এলআরবিডি আপনার সিটি ব্যাংকটা প্রফিট থাকলে প্রফিট নেন, নাহলে আবার আটকা পড়লে পরে আবার মানে ওই যে পরে গান গাইবেন ওইটা, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি সিটি ব্যাংকে, এই গানটা গাইবেন তখন। বুঝছেন? তো সিটি ব্যাংক এখন প্রফিট টেকিং এর সময়। এখন এই যে এলআরবিডি, এলআরবিডিটা এটাও ভালো, লক্ষণ ভালো, পজিশনও মোটামুটি নিচ্ছে, এবং এই জায়গাতে ম্যাকডিটাও ঠিক আছে। এটাও ভালো, এটাও এলআরবিডিটার ভাই একটু ভালো হবে। জি, রাইট, থ্যাংক ইউ সো মাচ। এই যে তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করে, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করে, রাইট। অবাকারহু অবাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। আপনারা যে যে ধর্মেরই আছেন ধর্মগ্রন্থ পড়ুন, কোরআন যারা বুঝেন, অর্থ বুঝুন। এই যে যে আয়াতটার কথা আমি বলেছি, তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা করে, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তো যেহেতু আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তুমগো এইসব ষড়যন্ত্র আমার কাছে কিছুই না। আমার সৃষ্টিকর্তার পরিকল্পনাটা হচ্ছে উত্তম পরিকল্পনা। এই যে এখন এলআরবিডিটা দেখেন, আজ থেকে আমার ওই ছোটবেলা কায়দা আমপারা পড়ছি, কোরআন শরীফ শিখছি, তাও ভুল শিখাইছি। তখনকার সময় নুরানি পদ্ধতি ছিল না, আমরা ছোটবেলায় ওই মক্তবে পড়াইতো, গ্রামের হুজুররা পড়াইতো। এই কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য আমি অনেক কষ্ট করেছি। সেটা সৌদি আরবে, এই ওই টাইমে সৌদি আরবে কাজের ফাঁকে ফাঁকে কোরআন পড়া শুরু করছি। দেশে এসে নুরানি পদ্ধতিতে বয়স্কদের সাথে গিয়ে 2 মাস কোর্স করেছি, তারপরে এই উচ্চারণগুলো ক্লিয়ার করেছি। আর আর ওইদিকে প্রবাস জীবনে থাকার কারণে আরবি ভাষাটা ভালো জানি বিধায় আমার এই উচ্চারণ, কোরআনের উচ্চারণ সহি শুদ্ধভাবে আসে। আর শুধু উচ্চারণই না, আমি কোরআন হাদিস নিয়ে বেশ চেষ্টা করেছি পড়াশোনা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য যতটুকু লাগে সেটা করেছি। সূরা মুলক বলেন, সূরা আহ, আপনার যে বাকারা বলেন, অনেক সূরা আমার অন্তত কমপক্ষে আল্লাহর রহমতে প্রায় 15-16টা বড় বড় সূরার মধ্যে মুখস্থ। সূরা মুলক মুখস্থ, ইয়াসিন মুখস্থ, আর রহমান মুখস্থ করছি। শুধু মুখস্থ না, এর অর্থ ব্যাখ্যা সহ পড়েছি। একবার যদি ব্যাখ্যাটা বুঝতে পারেন, জীবনে আপনার কিছুই আর লাগবে না। আলোকে আলো দেখবেন, অন্ধকারকে অন্ধকার দেখবেন, সাদাকে সাদা দেখবেন, কালোকে কালো দেখবেন, তখনই আপনার ভিতরে এই স্পিডটা আসবে। ইভেনচুয়ালি আমার এই যে জিও পলিটিক্স নিয়েও আমি পড়াশোনা করেছি, বা চেষ্টা করেছি কাজের ফাঁকে ফাঁকে, যার কারণে আমাদের এই বেল্টের কে কি পজিশন হবে, কি হবে না হবে, এগুলা মোটামুটি ধারণা রাখি। আচ্ছা ভাই, জিপি, এই ভারী শেয়ারের কুলার, এগুলো কথা আমি বারবারই বিশ্লেষণ করেছি, অনেকবারই বলেছি। তো এগুলো বারবার জিপি, রবি, ব্যাক্সিমকো লিমিটেড। তবে হ্যাঁ, আপনাদেরকে বলি ব্যাক্সিমকো ফার্মা আর বিকন ফার্মাতে একটু বি কেয়ারফুল। আমি এর আগেও এআইএল নিয়ে সতর্ক করেছিলাম, এর আগেও আপনাদেরকে এই যে
বিছাচারি নিয়ে সতর্ক করছি, খান থেকে সতর্ক করছি, কিন্তু অনেকেই কিন্তু এই বিষয়গুলো আমলে নেননি। কিন্তু এখন কি অবস্থা, এখন আবার সতর্ক করছি ব্যাক্সিমকো ফার্মা এবং বিকন ফার্মা, এই দুইটা থেকে বি কেয়ারফুল, বি কেয়ারফুল ব্রাদার। যে কোনো সময় প্রাইস ফলিং করতে পারে, আর একবার ফলিং করলে এটা আর আপ ট্রেন্ডে যাবে না। সেনা কল্যাণটা এসআইসিএল তাই তো, না সিআই, সি, এসআইসিএল এটাই তো না? না, এটা শিকদার। সেনা কল্যাণ কোনটা, সিআইসিএল নাকি সিএলআইসিএল নাকি? না, এটাও না। সেনা কল্যাণের ইয়েটা কোনটা? সেনা কল্যাণের ইয়েটা দেন, স্পেলিংটা দেন। এস, ইয়েস, রাইট। এটা হচ্ছে শিকদার ইন্স্যুরেন্স। আর সেনা কল্যাণ কোনটা? ভাই রবি, রবি আল্লাহর রহমতে রবিটা ভালো অবস্থানে আছে, মাত্র ইউটার্ন আসছে তো। সরি, ইয়েটা সরি, রবি না, আপনার ওই যে মুন্নু, মুন্নু যেটা, ও সিনা না, এসআইএন এ না, আচ্ছা দেখতেছি, মুন্নু, মুন্নু ফেব্রিকের কথা বলছি। এটা আমি আপনাদেরকে বলছি না এখানে। তো আগামীকালকে একটা রিটেস্ট হতে পারে, তো প্রফিট আছে নিয়ে নিবেন। 22 টাকা 10 পয়সা 20 পয়সার দিকে একটু নিয়ে নিবেন। এই যে আপনি দেখেন এই জায়গায় একটা রিটেস্ট হবে, কারণ কবে কিনছেন, বৃহস্পতিবারে, বুধবারে বলছিলাম তাই না? বুধবার, বৃহস্পতিবারে বাড়ছে, বৃহস্পতিবারের পরে এটা আগামীকালকে তিন তিন দিনের প্রফিট কেউ ছাড়ে নাকি? মামা 3 দিনের প্রফিট ছাড়ার কিছু নাই। তবে আরেকটা বলি, আমার এবার যে প্যাটার্নটা তৈরি হয়েছে, একটা দিন রিটেস্ট হইতেও পারে, আবার না হইতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। কেন না, এদিকে এমএসিডিটা, যেটা এমএসিডিটা ইউটার্নে আসছে, এটা যদি অরেঞ্জ কালারের রোববার যদি অরেঞ্জ কালারের উপরে উঠে, তাহলে কিন্তু এই শেয়ারটা কিন্তু উপরে চলে যাবে, একদম উপরে। কোথায় যাবে? 24 থেকে 25 টাকার ঘরটা, 24 থেকে 25 টাকার ঘরটা এটা চলে যাবে। এই জায়গাটাতে এই জায়গায় একটা সাপ্লাই আছে রে ভাই, 22 টাকা 20 30 পয়সা 50 পয়সা দিকে একটা সাপ্লাই আছে, বুঝছেন? যারা মুন্নু ফেব্রিক্স কিনছেন, এই জায়গাটা একটা সাপ্লাই, 22 টাকা 22 টাকা 50 80 এদিকে সাপ্লাই আছে, তো প্রফিট থাকলে নেওয়াটা বেস্ট। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? আপনার সিটি ব্যাংক নিয়ে কালকে পরশু আলোচনা করেছে, এবং আমার ইউটিউব চ্যানেলও দেওয়া হয়েছে। এসআইপি, সিনা ইন্স্যুরেন্স, এটা হচ্ছে সিনা ইন্স্যুরেন্স নাকি এটাই সেনা কল্যাণ? এসআইপিসিএল, এই দেখেন, এই এটা যেটা, এটা এটা কি, এটা হচ্ছে সিনা ইন্স্যুরেন্স তাই না? আচ্ছা, এটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, এবং ক্যান্ডেলটা ভালো, গতকালকে রেড ক্যান্ডেল হলেও ভালো। এখন ভালো হইলেও একটা জিনিস আছে কি, এটা উপরে সাপ্লাই আছে, 56 57 দিকে সাপ্লাই আছে, এবং এই শেয়ারটা অনেক নিচে থেকেই উঠে আসছে, 40 টাকার ঘর থেকে উঠে আসছে এসআইপিসিএল। এইটা এই যে এসআইপিসিএল পিএলসি, ঠিক আছে? তো এইটার যেটা আছে, এটা অলমোস্ট অনেকটা উপরে আছে, যার কারণে উপরে উঠতে পারতেছে না, এটা ডাউন ট্রেন্ড মারার চেষ্টা করতেছে। তবে কালকের ক্যান্ডেলটা রেড হইলেও ভালো, হয়তো বা ঘোষণা আসার আগ পর্যন্ত হয়তো বা একটু উপরে যেতে পারে, তবে বেশি একটা উপরে উঠবে না। এটা এটুকু সিগন্যাল দেওয়া যাচ্ছে, দিচ্ছে, এটুকু সিগন্যাল দিচ্ছে। এসকে, এই যে এটা হচ্ছে, ঠিক আছে, এসকে, রাইট, এটাই আমার এবার মনে পড়ছে ভাই। অনেক কথা বলতে বলতে এটার ইয়েটা ভুলেই গেছি। তো এখন এইটাও ডাউন ট্রেন্ড, কারণটা কি? এটা সেনা কল্যাণ, ও সরি, এটা তো এসকে ট্রিম, এসকে,
কই আসে না রে ভাই। SI SKICL এই ইয়েতে তো আসতেছে না তো। নাকি SCI, এটা তো আসে না। শিকদার। SKICL তো এরকম নামে কিছু আসছে না। আচ্ছা আমি এস দিয়েই খুঁজি দেখি, হয়তো চোখের সামনে পড়লে পাবো। আমি আসলে কখনো এই শার্টটা কিনি নাই, তো এটার স্পেলিংটা আমার জানা নাই। MNOP, সেনা কল্যাণের মধ্যে যদি MNOPQRST, এস সেনা কল্যাণের। ভাই রে ভাই, শিকদার, সিল্কো, সেম। সেনা কল্যাণের ইয়েটা এখানে আসছে না কেন? শিকদার, ওটা তো ওখানে মনে হয় লেখাই তো আছে যে সেনা কল্যাণের। সোনার বাংলা ইন্স্যুরেন্স। এখানে তো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স তো SIPCL, ওটা তো ইয়ে না তো SIP। সিনা ইন্স্যুরেন্স এটা। এই যে সিনা ইন্স্যুরেন্সের এটাই, এটাই SIPCL, এটাই তো নাকি? এটা তো সেনা কল্যাণ আসছে না তো। এই শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে, এটা SIPCL না, এটাই এটা দেখাইলাম, এটাই আপনার। দেখেন এটা ডাউন ট্রেন্ডে আছে, কেন আছে বলি, এখানে একটা প্লে করে গেছে অক্টোবর মাসে, এরপর থেকে ডাউন। ডাউন থেকে এখানে বাউন্স ব্যাক করছে এখানে, কিন্তু এখান থেকে যদি ঘুরে তাহলে সর্বোচ্চ এতটুকু 56 টাকা পর্যন্ত। এটুকু। শিকদারটা তো আরেকটা, ওটা SICL যেটা, এটা হচ্ছে SICL হচ্ছে শিকদার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন আনোয়ার ভাই, এটা একদম আমি একমত। আপনার সেনা কল্যাণের এই যে যে এটা গেমলিং হয় না, এটা তেমন একটা বাড়বে না। 54 টাকার আছে, এটা কিন্তু অলরেডি নিচে 40 টাকা থেকে 54 টাকা গিয়ে বসে রয়েছে, নামে না। এটা নামতে না, SIPCL। এটা গেল, এটা SIP। এটা সিনা, এটা তো ঘুরে ফিরে এটার কথাই বলছি, এটা উঠবে না, এই 54 টাকায় বসে আছে এটা। সেনাবাহিনীর আন্ডারে তো, তত্ত্বাবধানে। দেখেন এগুলা খুবই স্ট্রং ফান্ডামেন্টালি জায়গাগুলো থেকে ওরা মুভমেন্টে, ওরা এগুলা গ্যামলিং করে নিজেদের বদনাম কামাইতে চায় না, বুঝছেন? ট্রাস্ট ব্যাংক দেখেন, ট্রাস্ট ব্যাংক সবসময় একই রকমের থাকে, TR। এই যে ইয়া ভাই, মিরাজ ভাই, আপনি তো আছেন এখানে, আপনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা। মিরাজ ভাই কথা বলেন, আপনারা এটা তো আপনাদের প্রতিষ্ঠানের, আপনারা সেনাবাহিনীর লোক। তো এইসব শেয়ারগুলো সবসময় একই জায়গা থাকবে, বাজারের সাথে সাথে দুই দুই আট আনা 1 টাকা এদিক সেদিক একটু নড়াচড়া করবে, এতটুকু, এর বেশি কিছু হবে না। আচ্ছা, দেশ গার্মেন্টস, ওই একজন আরেক। হ্যাঁ, ওটা সেনা ইন্স্যুরেন্স নামে পরিচিত, এটাই। তাহলে দেশ গার্মেন্টসটা ডাউন ট্রেন্ডের বাজার, দেশ গার্মেন্টসটা মাঝখানে একটু প্লে রোল করছিল, কিন্তু এখনো ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড হলেও এই যে হিস্টোগ্রামের বারটা রেড থেকে যে কোনো টাইমে উঠতেও পারে এখন। ক্যান্ডেল ভালো, দুইটা ক্যান্ডেল, গত 2 দিনের ক্যান্ডেল ভালো, 2 দিনের ক্যান্ডেল ভালো। ঠিক আছে। আহ, কোনটা, পেনিনসুলা?
আপনার 17 টাকা ক্রয়। এই পেনিনসুলার জায়গা তো আপনাদেরকে দেখাইছে, এখন আপনি প্রফিটে আছেন, আপনি যে কোনো জায়গা থেকে প্রফিট নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। এখন আপনি রাখলেও রাখতে পারেন, প্রফিট নিলেও নিতে পারেন, সেটা ব্যাপার না। তবে শেয়ারটা আরো যাবে আমার কাছে। মাত্র 67 রেঞ্জ তো। এই শেয়ারটা আপনাদেরকে আমি বলেছি ব্রাদার, এটা 24 টাকার ঘরে যাবে। পেনিনসুলা 24 টাকা যদি এটা এইখান এটা এখানে গিয়ে ওই যে 17 টাকার মতন একবার ডাউন মানে কারেকশনটা দিবে, আবার এটাকেও দেখবেন ওভারক্রাম করে, এটার গন্তব্য অনেক দূর, এগুলো লং লং টার্মে অনেক যাবে। তো আপনাদেরকে যেটা বলি, ক্ষুদ্র বিনিয়োগকারীর চিন্তা মাথায় রেখে আপনি সাপ্লাই জোনে যাবেন, প্রফিট নেবেন, আবার যদি একটু নিচে পান, 2 টাকা কম পাইলো তো 3 টাকা কম পাইলো তো আপনার জন্য ভালো। তো এখন 17 টাকা কিনছেন, এটার সাপ্লাই জোন হচ্ছে 24 টাকার ঘরে। তো আপনি এখানে 20 টাকা আপনার প্রফিট নিতে পারেন, সমস্যা নাই। আপনি 19 টাকা প্রফিটের তো বিকল্প নাই, কিন্তু যদি ধৈর্য থাকে, তাহলে আরো রাখতে পারেন, এটা আরো সামনে যাবে। এবার চিন্তা ভাবনা আপনার, ঠিক আছে। এই যে আমি তাল্লু বলছি, তাল্লু 10 টাকা পর্যন্ত যাবে। এখন যারা এখানেও প্রফিট নিলে নিতে চান, আরো উপরেও নিতে চান, যেখানে যান, কিন্তু যাবে। ওই আরেকজনে বারবার কমেন্টে বলে যে একটা স্টকের কথা বলে, আমার মানে কমেন্ট পড়লে এত হাসি পায়। এখন আলোচনা করে ওই যে রাজা মরছে আগুনে, কান্তে আইছে ফাগুনে, এরকম ঘটনা আর কি। প্রগতি লাইফের কথা বলছে যে প্রগতি লাইফ আপনি এটা আলোচনা করে দিয়ে বন্ধ করে দিচ্ছেন। আমি কি একটা জিনিস আলোচনা সারা জীবন করতে থাকবো নাকি? মানে এই যে মাথা মোটা উদ্ভট কথাবার্তা বলে, তো সেটা। এই লাইলা আপা আপনাকে রুনা লাইলা আপা আর লাইলা রুনা আপা একই কথা। সিটি ব্যাংকের কথা 2 দিন যাবত বলছি, তাও কি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এরপরে আপনাকে আরো 10, এই যে আজকে সকালবেলা যে আপলোড দিছি আমার ইউটিউব চ্যানেলে, সেখানেও সিটি ব্যাংক আছে। তারপরে আপনি কন্টিনিউ, আমার মনে হয় এ পর্যন্ত 50টা কমেন্ট করে ফেলছেন শুধু সিটি ব্যাংক। তো প্রগতি লাইফটা আমরা একবার খেয়াল আছে, এই যে এই জায়গায় যেদিন আসছিল, এটা কবে, 16ই নভেম্বরে বলছিলাম যে এইখান থেকে যারা কিনবে খুব শর্ট টাইমে একটা প্রফিট পাবে। তো ওই ওইটাকে এখনো সে ধরে বসে আছে, 16ই নভেম্বরের কথা, এখন জানুয়ারি মাসের কয় তারিখ চলে আজকে। তো উনি মনে হয় এই জায়গায় না কিনা, ওই যে মনে হয় 3 দিন পরে আমার ভিডিও শুনছে, বা ওই দিনই শুনছে যে রাসেল ভাই যখন কইছে, তো আগে বাড়ক তারপরে কিনবো। এখন বাড়ছে, বাড়ার পরে ধরা খাইছে, ধরা খাই এখন বলে, এখন দেখি কথা কর না, কতটা স্টুপিড মার্কা কথাবার্তা বলে বুঝেন। এই কারণে প্রগতিটা আবার দেখা যায়। আচ্ছা, আহ ফাতেমা আপা, রূপালী লাইফ, রূপালী লাইফটা কিছুটা পজিশন নিচ্ছে, তবে গ্যাপটা তেমন একটা আছে, খারাপ না। 85 টাকার ঘরটা ওই 5-7 টাকার একটা ঘর একান্ত যদি হয়, এটাকে ওভারকাম করার জন্য একটু এখানে, ফাতা বাবা একটু মনোযোগ সহকারে শুনেন, এই জায়গাতে একটু সময় নিচ্ছে, এই যে 85-র ঘরটাকে কভার আপ করার জন্য, 85 টাকাকে কভার আপ করার জন্যই কিন্তু 81-র ঘরে একটু সময় নিচ্ছে। আর 81-র ঘরটা এই 85টা কভার করলে আশা করা যায় 95, 94, 95 টাকা পর্যন্ত এটা যাবে, এতটুকু বলা যায়। যদি এইটাকে আর 2-1 দিন, এখন ক্যান্ডেল প্রত্যেক দিনের 2 দিনের ক্যান্ডেলটাই ভালো করছে। শুধু প্রয়োজন একটা সাপোর্ট ক্রিয়েট করে, মানে একটা সাপোর্ট দেওয়া। এখন কে সাপোর্ট দিবে? আপনি আমি তো সাপোর্ট দেওয়া সম্ভব না। যারা এটা মানে মেকানিজম করে, যারা এটা প্লেয়ার, তারা যদি একটু একদিন সাপোর্ট দিলে এই শেয়ারটা চলে যাবে 94 টাকা পর্যন্ত, এটা রেঞ্জ আছে। তো এইটার জন্য এই যে আপনারা এখানে যারা আটকা আছেন, তাদেরকে আতঙ্কিত করার জন্য এই জায়গাটাতে ঘোরাচ্ছে, এটা কমপ্লিট হবে, উপরে চলে যাবে। তো মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা কিছু পরিবর্তন হয়, যেহেতু 36শে জুলাই হইতে পারে, তাহলে 1.5 ঘন্টারে 1.5 ঘন্টা করতে অসুবিধা কি? আমরা আমরা আজকে আমার 1.5 ঘন্টা হয়ে গেছে। ভাই, শুধু মন মরা থাকলে হবে? আমরা হাসি খুশি সবকিছু মিলেই থাকবো। মিল্লা জুল্লা কুমিল্লা যায় নাস্তা করে আসবো।
ও, আবুল কাশেম সাহেবে কালকে এটা কি ক্যান্ডেল তৈরি করছে? এটা হাওয়া মার্কা ক্যান্ডেল, বুঝছেন? এটা হাওয়া মার্কা ক্যান্ডেল। লায়লা আপা, লায়লা আপা বিড়ি খাইতে চায় না, লায়লা আপা দুলাভাইয়ের সাথে একটু গল্প করতে গেছে। কারণ এদিকেও শুনতে হবে দুলাভাই আছে, দুলাভাইয়ের আজকে ছুটির দিন যেহেতু, হয়তো দুলাভাইয়ের জন্য চা বানাইতে গেছে, আর নাহলে দুলাভাইয়ের বিড়ি আগায় দিতে গেছে। তো আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে, সব ভাই বোনকে হাসি খুশি রাখুক, এবং সবসময় ফুরফুরা মেজাজে রাখুক, পজিটিভ মাইন্ডে রাখুক, সেটাই আমি দোয়া করি। ও, জাতির বাগিনা ১,৫০০। জাতির বাগিনা তো আমরা তো জাতির বাবু, তাই না? ওই, আমরা তো বাবু, এই কারণে আমি সাড়ে সাড়ে এক সাড়ে ১ ঘন্টা কইলাম আর কি। যেহেতু জাতির বাগিনা সাড়ে সাড়ে হাজার কইছে, আমরা সাড়ে ১ ঘন্টা কইলে দোষ কি? আল্লাহ। তো আগামীকালকেও ছুটি আছে, বন্ধের দিন আছে, মিল্লা জুল্লা কুমিল্লা চলে যাবো গা সবাই। আসবো ইনশাল্লাহ। দিলীপ ভাই, কুমিল্লা তো আমার ম্যানেজারের বাসা। আমি গেছি, কয়েকবারই গেছি। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই, কম বেশি সব জায়গায় আল্লাহ নেওয়াইছে আপনাদের দোয়ায়। ঘোরাঘুরির মানুষ, শৌখিনতার মানুষ, সবসময় প্রফুল্ল থাকার চিন্তা করি, অভাব অনটনেও খুশি। আল্লাহ যখন যেভাবে যে পরিস্থিতি রাখে, আলহামদুলিল্লাহ খুশি থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে পপিয়া পা আসছে অনেকক্ষণ পরে, আজকে পপিয়া পা খুব সুন্দর একটা আহ, আহ, আমার লেখা লিখছেন, মনটা ভরে গেছে, চোখের জল চলে আসছে। আমার বোনটা আমার জন্য লিখেছেন। আপনাদের দোয়া ভালোবাসা আছে, বাজারে আছি, আপনাদের পাশে আছি, সুখে দুঃখে। ওই মার্কেট পড়লে ইন্দুরের মতন গর্তে পলানোর মানুষ আমি না। আর আমার বিরুদ্ধে যারা কথা কয়, ওরাই দেখি যে মার্কেট একটু পড়ন শুরু করলে আর খুঁজে পাওয়া যায় না। অন্তত ন্যূনতম একটা সান্ত্বনার বাড়ি দিবে, সেই জায়গাও পাওয়া যায় না খুঁজা। মার্কেট পড়ে, মার্কেট পড়ে আর গর্তে ঢুকে। ফোন দিলেও ফোন ধরে না, কয় আমি তো বলছি হান তান, বা মানে ওই চদু মধু বুঝাই দেয় আর কি। তো ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। নুডলস আনতে ঠিক করছেন জুনায়দ ভাই। তো ইনশাল্লাহ সুখে দুঃখে আমরা সবাই মিলে থাকবো, সবাই সবার পাশে থাকবো। আমরাই পরিবর্তন করব অন্যায়কে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ে যাব। এই বাজারকে আমরা আমাদের মতন করে সুন্দর সুষ্ঠুভাবে, আচ্ছা মিজান ভাই, আলহামদুলিল্লাহ, সুন্দর সুষ্ঠুভাবে একটা পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি, কোনো ধোকা বাটপাট চিটারের কাছে যদি না যাই, আমাদের আমাদের অর্থ সম্পদটা যদি সমৃদ্ধশালীভাবে আমরা প্রপার ওয়েতে, প্রপার জায়গায় বিনিয়োগ করতে পারি, তাহলে আমাদেরকে হারানোর আর কোনো শক্তি নাই। ভাই, এই যে আপনাদের আপনাদের জন্য অন্তর না কাঁদলে, যদি মানে ইয়ে না করতাম, তাহলে তো নিজের ধান্দা করতাম, বহু কিছু করতে পারতাম। ওই হারাম কামাই আমার বা ইয়ে নাই। আপনাদের জন্য অন্তর, এই যে লুজার হচ্ছেন, আমার নিজের ভিতরে তো আমার কষ্টর জায়গা থেকে আমার নিজের রুজি রুটির জায়গা তো আছে। আমার তো লাইভে না আসলে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনাদের কষ্ট হবে, আপনাদের রং পথে আপনাদেরকে ডাইভার্ট করে ফেলবে, বা ডাইভার্ট হয়েছিলেন সেখান থেকে আপনাদেরকে যে একটা প্লেস তৈরি করে দিতে পারছি। গেমলার মামুরা কিন্তু ধরা, মামুরা এখন আর ফাইজদামি করতে পারে না মামুরা, বুঝছেন? শিকদার ইন্স্যুরেন্স, এই যে ইন্স্যুরেন্স, এই যে এখন আস্তে আস্তে এই যে ইন্স্যুরেন্স, এটাও প্যাটার্ন ভালো আছে। এটা উঠবে, এই পর্যন্ত আছে 21 21, এদিকে সাপ্লাই আছে প্রচুর। 21 টাকার করে 19 টাকা আছে, তো 21 টাকার দিকে এটার সাপ্লাই আছে। 21 22 টাকা পর্যন্ত এটার সাপ্লাই জোন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ কালকেও আসবো। আর এখন এখানে আপনারা যেগুলো বলছেন, আগামীকালকে এখান থেকে আরো 10টা 10টা দিব। আগামীকালকে আপনাদের এই স্টকগুলো
যেগুলা লিখছেন এখান থেকে দাও। আচ্ছা, জেমিনিসিটা দেখেই যাই। আর ধরেন ট্রেড আওয়ারে যদি কোনো শেয়ার আমার ভালো লাগে, যে কিনলে 2 দিন 3 দিনের মধ্যে প্রফিট পাবেন, যেমন মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স এর কথা বলছি, দেখাই পাইছি জায়গা মতন ধরা দিছি, আপনাদেরকে দেখা দিছি। এবার আপনারা যারা কিনছেন সাথে সাথে সেদিন, আগামীকালকে মজাই মজা, 1 টাকা পান 1.5 টাকা পান যা পান, আপনার কোয়ান্টিটি অনুযায়ী একটা প্রফিট চলে আসলো। মাসে 2টা 3টা এরকম ভালো করে দিন গেল তোমার পথ চাহিয়া, একটা গান আছে না, যে ইয়ার হাবিব, জেমনেসিয়া, কালকে আবার ইনশাল্লাহ আলোচনা হবে। এই যে জেমিনিসিয়াটা, আহ, এগুলা এটা কি ফেক ছিল দেখি। না, এটার ক্যান্ডেলটা ভালো, এটার ক্যান্ডেলটা ছিল ইউটার্ন আছে, খারাপ না। সম্ভবত আহ, সম্ভবত একটা ইউটার্ন আসবে জেমিনিসিয়া, যদি জেমিনিসিয়া ইউটার্ন আসে, আসতে পারে, এটা সম্ভাবনা আছে। জেমিনিসিয়া যদি আসে তাহলে আপনার এখান থেকে আছে কত, 121 টাকা, এই 135 37-এর দিকে সাপ্লাই চলে আসবে। তো যাই হোক, 1.5 ঘন্টা হয়ে গেছে। জাতির ভাগি নাম করে শিখাইছে 1.5 ঘন্টা। আর আমাদের হাদির ভাই যেটা বলছে, ন্যাশনাল লাইফ থেকে পপুলার লাইফটা আমি ফেভার করি। সোয়েব হোসেন ভাই, ঠিক আছে, ন্যাশনাল লাইফ থেকে পপুলার লাইফটা ভালো। ন্যাশনাল লাইফটা ভালো, কিন্তু ন্যাশনাল লাইফ ওই যে দিন গুনে মানে দিন গুনে কেরোসিন আতর এরকম হয়েছে। তবে জেড জেমিনিসি, জেড গ্রুপের যদি সেটা ধরেন অবস্থান খারাপ, বন্ধ টন্ধ থাকে, না দেখাই ভালো, না যাওয়াই উচিত। নীলপ্রিয়া, তো জেড শেয়ার যে খারাপ তা না, জেড শেয়ার যে খারাপ তা না। আগে দেখবেন যে জেড এর ভিতরে তার ইপিএস দেখবেন, পজিশন দেখবেন, সেটা দেখবেন। জেড বলতে খারাপ এমন কিছু না। জেড এর পেনিনসুলা তো জেডেই দেখাইছি আপনাদেরকে, তাল্লু তো জেডেই দেখাইছি, তাই না? ইসলামী ফাইন্যান্স তো জেডেই দেখাইছি, তো ভালো তো হয়েছে, হয় নাই? জেড এর মধ্যে পজিটিভ আছে, আবার এর মধ্যেও নেগেটিভ আছে। তো নেগেটিভ পজিটিভ ভালো মন্দ বুঝার পরে আপনি এন্ট্রি দিবেন। তো জেমিনিসিয়া যে জায়গা আছে, এখান থেকে একটা গ্যাপ আসবে, 10 থেকে 12 টাকার একটা গ্যাপ আছে দেখতেছি। তো ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। আর এখান থেকে আমি লিস্ট করে আপনার 10টা স্টক দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।